আমাকে কি তোমার জীবন সঙ্গী করবে অদিতি? প্লিজ। একদমই না, কত বড় বাটপার, আমাকে মিথ্যে বলে এনেছে। আমি চিন্তায় মরে যাচ্ছিলাম। রেগে বের হয়ে যাচ্ছিল অদিতি। আমান জোর করে জড়িয়ে ধরে। থমকে যায় অদিতি। এছাড়া আর কোনো রাস্তা পাচ্ছিলাম না প্রিয়া। তুমি এত ঘোরাচ্ছিলে কেন বলো তো? আর কত ঘুরবো? সারাটা জীবন তো ঘুরেই গেলাম। এখন একটু শান্তির গৃহকোণ চাই। এই আপনারা গরমকালেও কেন কম্বল সাজিয়ে রেখেছেন? মানুষ কি সারা বছর কম্বল গায়ে দেয়? আপা, এটা তো ওয়াশের দোকান, ওয়াশ করে এভাবে রেখে দিয়েছি, যাদেরটা তারা নিয়ে যাবে। আমি লেখাপড়া জানি ভাই, উপরে স্পষ্ট করে লেখা আছে ফাহিম ড্রাই ওয়াশ। কিন্তু এই ঠাঠা গরমের সময় পর্যন্ত মানুষ কম্বল রেখে দেয়, আবার কিছুদিন পরেই তো শীতকাল চলে আসবে। তা আপা বলতে পারি না, অর্ডারের জিনিস। মাথা চুলকায় কামাল। সেই দোকানের কর্মচারী। আজ দুপুরে খাওয়া ভালো হয় নাই। ডালে লবণ বেশি ছিল আর মাছটা পচা। তার উপরে এই মেয়েটার উল্টাপাল্টা প্রশ্নে বিরক্ত লাগে, আবার মনটাও খারাপ হয়। আহা, এত সুন্দর মেয়েটা, এমন পাগল পাগল। কি বলছেন এমন বিড়বিড় করে? আমার মনে হয় কি জানেন, আপনারা ইচ্ছে করেই কম্বল সাজিয়ে রেখেছেন। এটা আপনাদের মার্কেটিং পলিসি। কিসের পলিসি আপা? বোকার মতো প্রশ্ন করে হাঁ করে থাকে কামাল। মার্কেটিং পলিসি? এমন কম্বল সাজানো দেখে কারো না কারো মনে পড়বে, তাই তো আমার কম্বলও সেই 1 বছর ওয়াশ করা হয়নি, তখন সেও এখানে চলে আসবে, সাথে আরো কয়েকটা সোয়েটার, শাড়ি বা শার্টও আসতে পারে। তখন আপনাদের ব্যবসা তো রমরমা। কামালের কাছে সুন্দর মতো পাগল মেয়েটা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কামালের কপাল ভালো, এজন্য অন্য একটা মেয়ে এসে তাকে উদ্ধার করে। এতক্ষণ যে কামালের সাথে বকবক করছিল তার নাম অদিতি। অদিতি আহসান। কপালের পাশে কিছুটা চুল এলোমেলো হয়ে ঘামে লেপ্টে আছে। বান্ধবী মিতুর সাথে ভার্সিটি থেকে ফিরছিল। হঠাৎ একটা রিক্সা দাঁড় করিয়ে দেয় মিতু। ওর ঘরের ওয়াল ক্লকটার ব্যাটারি শেষ, মনেই থাকে না। আজ রাস্তার পাশে একটা দোকান দেখে রিক্সা দাঁড় করিয়ে কিনতে গিয়েছিল, আর সেই ফাঁকে অদিতি নজর বোলাচ্ছিল আশেপাশে। এমন ঠাটা রোদ্দুরের গরমে দোকানে কম্বল সাজিয়ে রাখা দেখে ওর হাসি পায়। ইচ্ছা করেই বিরক্ত করতে আসে। অদিতির এই এক দোষ, ইচ্ছা করেই এমন দুষ্টমি করে। ক্যাম্পাসের সব মামার ওকে এজন্য এড়িয়ে চলে, আড়ালে আবডালে বলে খেপি। তাই একটু খ্যাপাটে স্বভাবের আছে বইকি। এই যেমন সেকেন্ড সেমিস্টারে ওদের একটা ওয়ার্কশপ হবে, তখন একজন টিচার ফার্স্ট সেমিস্টারে কার সিজিপিএ কত জিজ্ঞাসা করে নাম টুকে নিচ্ছিলেন। অদিতি উঠে দাঁড়িয়ে বলে বসল, স্যার, যদি ভালো সিজিপিএ ধারীরাই আপনার ছাত্রছাত্রী হয়, তারাই এসব ওয়ার্কশপে যেতে পারে, তাহলে আমাদের আর ক্লাসে থাকার কি দরকার? আপনি এখন থেকে ওদের নিয়েই ক্লাস করেন, আমরা বাকি 100 জন বরং চলে যাই। শিক্ষক বেচারা আমতা আমতা করতে লাগলেন। শেষে সবার থেকে নিলেন। সেই সবাই অদিতিকে বাহবা দিয়েছিল, যদিও এরাই অনেকেই তাছাড়া বলে। মিতুর কাজ শেষ, বাড়ির দিকে চলতে থাকে দুইজন। আগে মিতুর বাসা, এরপর অদিতির। মিতু নেমে গেলে বাকিটা পথ একাই যায় অদিতি। রিক্সা থেকে নেমে বাড়তি 100 টাকা রিক্সাওয়ালার হাতে ধরিয়ে দেয়। মামা, 1 গ্লাস শরবত খেয়ে নিয়েন, আপনি ঘেমে ভিজে গিয়েছেন। আর একটা কথা না বলেই হন হন করে অদিতি ওর বাড়ি ঢুকে পড়ে। রিক্সাওয়ালা কিছুটা অবাক হয়ে তাকিতে থাকে। আদি, পড়ালেখা কেমন চলছে তোমার? ভালো বাবা, আর তাছাড়া আমি যেহেতু চাকরি বাকরি করবো না, আমার সিজিপিএ নিয়ে এত চিন্তাও নেই। নোট গিলে পরীক্ষায় ধুম ধাড়াক্কা রেজাল্ট করারও কোনো ইচ্ছে নেই। অদিতিদের বাড়ির এই একটা নিয়ম, সারাদিন যে যেখানেই থাকুক রাতের খাবার টেবিলে সবাই একসাথে বসে খাবে। এটা অদিতির বাবা আহসানুল হকের অলিখিত নির্দেশ। একই সাথে খাবার টেবিলে মোবাইল নিয়ে বসা যাবে না, এটাও কড়াভাবে বলে দেয়া। তাহলে তো ছেলে দেখা শুরু করতে হয়। চাকরি বাকরি যখন করবি না, তাহলে মন দিয়ে ঘর সংসার কর। সেই হিসেব করলে তো তোকেই আগে বিয়ে দিতে হয়। চাকরি পাচ্ছিস না তো বিয়ে করে ঘর জামাই থাক, শ্বশুর বাড়িতে বাজার সদাই করে দিবি। আরাম করে মুরগির একটা হাড় চিবাতে চিবাতে বড় ভাই শোভনের খোঁচার বিপরীতে বড় একটা খোঁচা দিল অদিতি। বাস্তবতা হলো মাস্টার্স পাস, শোভন বেকারি বলা যায়। এখানে ওখানে চাকরির পরীক্ষা দিচ্ছে, কিন্তু এখনো বেটে বলে মেলেনি। তাহলে কি করতে চাও আদি? বাবা প্রসঙ্গে ফেরেন। সন্তানদের ক্যারিয়ার নিয়ে আর 10 জন বাবার মতো উনিও খুব চিন্তিত। আবার এদিকে ওনার চাকরির মেয়াদও শেষের দিকে, তখন কোয়ার্টার সহ চাকুরির অন্য সকল সুবিধা পাওয়া যাবে না। ছেলেটা পড়াশোনায় মোটামুটি, এখনো আশাব্যঞ্জক কিছু করতে পারেনি।
মেয়েটা সেই হিসেবে অনেক মেধাবী, কিন্তু খামখেয়ালি। কখন যে কি করে আর বলে বোঝা মুশকিল। আমাদের দেশের বাবা মায়ের এই এক সমস্যা, সন্তান জন্মগ্রহণ থেকে শুরু করে নিজ পায়ে দাঁড়ানো, এমনকি ছেলে মেয়ে নির্বিশেষে বিয়ে দেওয়া পর্যন্ত বাবা মাকে করতে হয়। অথচ অধিকাংশ সন্তান এই বিয়ের পরে নিজের সংসার সন্তান নিয়ে এমন নিমগ্ন হয়ে পড়ে যে বাবা মা নামে পরম নিঃস্বার্থবান কেউ যে জীবনে আছে তা বেমালুম ভুলে যায়। এসব নিয়ে মাঝে মধ্যে ভাবে অদিতি। দেশের বাইরে উন্নত রাষ্ট্রে তরুণরা অল্প বয়সে নিজের দায়িত্ব নিজে নিয়ে নেয়। এটো বিষয়টা অদিতির দারুণ লাগে। বাবা আমি ব্যবসা করব, মানে উদ্যোক্তা। এখন অনলাইনে এবং অফলাইনে নানা রকম ব্যবসা করে অনেকেই সফল হয়। কাপড় ধুয়ে হোম ডেলিভারি করা থেকে শুরু করে কেটে ধুয়ে পরিষ্কার করা মাছ পর্যন্ত বিক্রি করছে। এমন কোনো ব্যবসা করব আমি। আর শোনো, আমি 2-1টা টিউশনি করতে যাচ্ছি, কারণ প্রতিনিয়ত বাবা মায়ের কাছে যে কোনো কিছুর বিষয়ে হাত পাতে না আমার একটু লজ্জাই করে। এবার রে রে করে ওঠেন অদিতির মা লুৎফা রহমান। লুৎফা, এভাবে বলছো কেন? কোনো কাজ ছোট তো নয়, আর টিউশনি করা গরিব বাচ্চাদের কাজ। এমন চিন্তা তোমার মাথায় আসলো কিভাবে? নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিভিন্ন দেশের স্টুডেন্টরা হোটেল রেস্তোরাঁয় কাজ করে, সেখানে আমাদের দেশের তো কত টিউশনি ভালো অপশন। তবে মা, ইদানিং কিন্তু ফ্রিল্যান্সিং খুব জনপ্রিয় হয়ে উঠছে ঘরে ঘরে। তুমি অনলাইনে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারো। শোনো শোভনের বাবা, শম্পার বিয়ের কথা ভুলে যেও না। আগামী সপ্তাহে কিন্তু যেতে হবে। ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি মজা শম্পাপুর বিয়ে। এবার গ্রামে যেয়ে কিন্তু 1 সপ্তাহ থাকবো। উল্লাসে মেতে ওঠে অদিতি। খাওয়া শেষ করে দ্রুত রুমে এসে মোবাইল খোঁজে। উদ্দেশ্য শম্পাকে একটু খোঁচাখুচি করা। শম্পা ওর বড় চাচার মেয়ে, স্থানীয় একটা কলেজে অনার্স 4th ইয়ারে পড়ে। ভীষণ স্নিগ্ধ, মায়াবী আর গুণী একটা মেয়ে। অদিতিরা বাড়িতে গেলে বড় চাচার বাড়িতেই চেয়ে ওঠে। শম্পা নানা রকম পিঠা বানায়, চাচি মজার মজার রান্না করে, আর গল্পে আড্ডায় ওদের দিন কেটে যায়। আপু, তো দুলাভাইয়ের কি অবস্থা? রাতে ঘুমাচ্ছে নাকি? হবু বউয়ের চিন্তায় তার রাতের ঘুম হারাম। টুক করে মেসেঞ্জারে শম্পার উদ্দেশ্যে একটু খোঁচা পাঠিয়ে দেয় অদিতি। গ্রামের অনেক আগেই খাওয়া দাওয়া শেষ, সুতরাং শম্পা এখন রুমে, ফোনের কাছেই থাকার কথা মনে মনে ভাবে অদিতি। তা আমি কিভাবে বলবো তোর সাথে কি কথা হয় আমার? ফিরতি মেসেজ শম্পার। কেন কথা হয় না কেন? তুমি করবা বিয়ে, সংসার করবা তুমি, তার টুকটাক কথা তো বলাই উচিত। আমাকে যে দেখতে এসেছিল সেই সময় যা একটু দেখেছি, কথা তো হয়নি। আর 1 মাসের মধ্যেই বিয়ে ঠিক। আমাকে মা শুধু বলেছে ছেলে ভালো আছে, ভালো একটা চাকরি করে, পরিবারও ভালো, রাজি হয়ে যা। আমি তো আর কিছু বলিনি। ব্যাস, বিয়ের আয়োজন চলছে। কেউ বলেনি যে ছেলে মেয়ে কথা বলুক, বা সেই ছেলেও কখনো ফোন দেয়নি। শম্পার মেসেজের উত্তরে কি লিখবে ভেবে পায় না অদিতি, কিন্তু ওর মনে হয় বিষয়টা ঠিক হচ্ছে না। তার উপরে অ্যারেঞ্জ ম্যারেজ। অদিতির তো এটা মনে হলেই আতঙ্ক লাগে। অচেনা জায়গায় অচেনা কারোর সাথে সংসার করা, না। শম্পাপুর বিষয়টা নিয়ে ভাবতে হবে, এটা নিয়ে কারোর সাথে কথা বলা যায়, ভাবতে হবে। গ্রামের বিয়ের একটা অন্যরকম আনন্দ আছে, মজা আছে। যেমন হলুদে একটা কুলোই করে দুর্বা ঘাস, ধান, হলুদ, মেহেদি নিয়ে কনের মুখের সামনে ধরে গানের সুরে নানা রকম ছন্দ পড়ে। নানি দাদি গোছের কিছু মুরব্বী মহিলা এসব ছন্দে ছন্দে উড়াধুরা নাচ দেয়, রং মাখামাখি হয়। এখন অবশ্যই সব জায়গায় আধুনিকতার ছোঁয়া। হিন্দি সিরিয়ালের মতো করে সাজ দিয়ে হিন্দি গান বাজিয়ে নাচানাচি করে। অদিতির এসব দেখতে ভালোই লাগছে। আরও 2 দিন আগে সে গ্রাম এসেছে। তার আগে সে হবু বরের নাম্বার জোগাড় করে শম্পাপুকে দিয়েছে কথা বলার জন্য। এই নাম্বার জোগাড় করতে কম কাঠখড় পোড়াতে হয়নি। মাকে তো কিছুই বলা যায় না, সব কিছুতেই রিয়াক্ট করে। ওনার কাছে মেয়ে মানে সসম্মানের বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠানো। ভাই তো একটা খচ্চর, এসব বললে কানমলা দেবে। বাকি থাকলো বাবা, একমাত্র উনি অদিতিকে বোঝেন। অন্যের কাছে যা পাগলামি মনে হয়, তার মাঝেও যুক্তি খোঁজার চেষ্টা করেন। সেই বাবাকেই বলে কয়ে নাম্বারটা জোগাড় করেছে, কিন্তু শম্পা আপু এমনই সরল, সে কোনো ফোন তো দেয়নি, বরং বলছে তার নাকি লজ্জা লাগে। কিন্তু অদিতির মনেও একটা খটকা লাগে, ছেলেটা তো অন্তত ফোন দিতে পারত। বর্তমান সময়ে এসব তো কোনো ব্যাপারই না। শেষে অদিতি সেই নাম্বারে কল দেয়। হ্যাঁ দুলা ভাই, আমাকে ঠিক চিনবেন না, আমি হলাম আপনার শালিকা, একটু দুষ্ট টাইপ মিষ্টি শালিকা। বলেন কেমন আছেন? ওই পেশির ব্যক্তি তখন ঘুরে আছে। এত সাবলীল মিষ্টি নারী কণ্ঠের কথা শুনে থতমত খায়, কোনো রকমে বলে, জি ভালো আছি, আপনি ভালো আছেন?
কিভাবে ভালো থাকি বলেন? আপনার বিয়ে ঠিক, আর এখনো হবু বউয়ের সাথে কোনো কথাই বললেন না। মোবাইল জিনিসটা আছে কিসের জন্যে? কথা বলার জন্য তো, তাই না? জি, ঠিক বলেছেন। এত জিজি কেন করছেন? আমি কি আপনার বস নাকি? আপনার হবু বউয়ের নাম্বার মেসেজ করছি আমি, একটু তো হাই হ্যালো করুন, না হলে বিয়ের পরে প্রথম কথা হবে। বউ, তোমার নাম কি? ওই পাশের ছেলেটা তখন অবস্থা সঙ্গীন, এমন কাজ ভাঙা হাসির সাথে ভৎসনা যে কোনো পুরুষের শেষ করার জন্য যথেষ্ট। তবুও কিছুটা ইগোতে লাগাই গলায় শক্তি এনে পাল্লা দেওয়ার চেষ্টা করে। শালিকা যখন এমন সুন্দর করে হাসে তখন বউয়ের খোঁজ তো নিতেই হয়। দেন ফোন নম্বর, কথা বলে দেখি। আর বেশি কথা বাড়ায় না অদিতি, সবকিছুতে লিমিট রাখাই ভালো। আরও তো মূলত কিছুটা ইজি করিয়েছে শম্পাপুর জন্য। তবে অদিতি সফল বটে। সেদিনই শম্পাপুকে ফোন দিয়েছিল তার হবুবার। কি কথা হয়েছে না হয়েছে সেটা নিয়ে অদিতির মাথা ব্যথা নেই। তার চাওয়া ছিল উভয় পক্ষ পরিচিত হোক, স্বাভাবিক হোক দুজনই। তারপর আজকের হলুদের অনুষ্ঠান। শম্পার বোন সম্পর্কের সবাই এক রঙের শাড়ি পরছে, আর ছেলেরা পাঞ্জাবি। দেখতে ভালোই লাগছে, কিন্তু অদিতির কাছে এটাকে নিছক অপচয় মনে হচ্ছে। কারণ কাপড়ের যে কোয়ালিটি তাতে আরেকবার পরার মতো না। কিন্তু সবার জন্য কিনতে গেলে যে টাকা খরচ হচ্ছে তাতে ওর বড় চাচার ওপর বেশ চাপই চাপে। এর মধ্যে বড় ফুফুর মেজো মেয়ে শাড়ি পায়নি বলে ফুফু বেশ মুখ ভার করে বসে আছেন। ব্যাপারটা হলো বড় ফুফু সবার বড়, ওনার মেয়েরও প্রায় অদিতিদের মা চাচিদের বয়সী বলা চলে। এখন উনি যে এমন কালারফুল রঙাচঙা শাড়ি পরতে চাইবেন তা কেউ বুঝতেই পারেনি। আর তাছাড়া কেনার সময় ভুল করে কম পড়ে গেছে, এখন ওই কালারের পাওয়া মুশকিল। তাছাড়া কেনা হয়েছে বেশ দূরের জেলা শহর হতে, যা এই গ্রাম থেকে বেশ দূরের পথ। বিয়ে বাড়িতে এমন ছোটখাটো হট্টগোল হবেই যেন। তবে অদিতি এসে সমাধানের পথ বের করে। ওর শাড়িটা শম্পা আগে আলাদা করে পাঠিয়ে দিয়েছিল যেন ম্যাচিং ব্লাউজ বানাতে পারে। শাড়ি তো তেমন পরে না, ব্লাউজ না থাকারই কথা। সেই শাড়িটা নিয়ে সে বড় ফুফুর হাতে দেয়। তুমি কি পারবা? শাড়ি ছাড়াও বহু রকম ড্রেস আছে ফুপি, আমি এই কালারের কাছাকাছি তেমন একটা ড্রেস পরে নেব। আর তাছাড়া আমি শাড়ি খুব একটা ভালো সামলাতে পারি না। তা তোমার মতো বয়সের মেয়েরা আজকাল কিন্তু ভালো শাড়ি পরতে পারে। তুমি তো দেখি এ কালের সাথে তাল মিলাইতে পারবা না। তাল মিলাতে গেলে তো আপনার মেয়ে শাড়ি পাইতোই না ফুপি। আর আপনি তখন এইভাবে মুখ কালো করে বসে থেকে আনন্দের পরিবেশ অন্যরকম করে ফেলতেন। অদিতির ফুফু শাড়িটা নিলেন বটে, কিন্তু মুখটা করলো তিতা করল্লা খাওয়ার মতো। এমন করা কথা শোনার অভ্যাস নেই তার। বড় বলে সবাই তাকে সমীহ করে, আর বেশি সমীহ করে ঝামেলায় বাঁধে। এজন্য হলুদের অনুষ্ঠান নির্বিঘ্নেই হলো। মেয়েরা সব শাড়ি পরলে অদিতি পরল সাদা কামিজের সাথে সাদা চুড়িদার আর চুন্ডি বাটিকের মাল্টি কালারের একটা ওড়না। সবার মধ্যেও অদিতি আপন আলোয় ও আত্মবিশ্বাসে ভিন্নভাবে উজ্জ্বল। কিন্তু ঝামেলা বাঁধলো বিয়ের দিন, যা কেউ ভাবতেও পারেনি। বিয়ের দিন সকাল থেকে হই হুল্লোড়। 7টা ছাগল জবাই হয়েছে ভোরের আলো ফোটার আগে। সেগুলো কাটাকুটি করে রান্নাবান্না করছে স্থানীয় বাবুর্চিরা। মশলার ঘ্রাণে জায়গাটা মমা করছে। চেনা অচেনা আধা চেনা আত্মীয় স্বজনে ভরে গেছে ঘর। এত লোকজনের মাঝে অদিতির অস্বস্তি হয়, বিশেষ করে যখন কেউ বলে, ও তুমি আস্থানের মেয়ে না? তার ডাগর হয়ে উঠছ তো, তোমারও তো বিয়ে দেওয়া উচিত। অদিতির হাসি পায়। বিয়ে হওয়া ছাড়া মেয়েদের বুঝি আর কোনো কাজ নেই। কিন্তু অদিতি রাগ করে না, বিরক্ত হয় না, কারণ এসবে লাভ নেই। বরং একটা হাসি হাসি মুখ করে। ভাবখানা এমন যে অদিতি তো বিয়ের জন্য রেডি। ছেলে একজন আসলেই সে নিজেই কবুল বলে ফেলবে। অবশ্য অন্য ধরনের কথাও শুনেছে। এই বয়সের মেয়ে একটু বেশি সাজ্জা গুজা মেকআপ করে ঘুরবে তা না। তোমারও দেখে বোঝাই যায় না যে বিয়ে বাড়িতে আসছো। রংচঙে ঢং সাজার কোনো ইচ্ছাই অদিতির নেই। তবে শম্পা আপুকে সেই সুন্দর লাগছে। মানুষের জন্যই বলে, বিয়ের পানি পড়ছে নাকি মেয়েরাই সুন্দর হয়ে যায়। উজ্জ্বল শ্যামবর্ণের শম্পা আপু শাড়ি গহনায় একদম জলজল করছে যেন। দুপুর 2টা নাগাদ বরপক্ষ আসলো। আসার কথা 100 জন, কিন্তু এসেছে 150 জন। ছোট মোটো বাচ্চা কাচ্চা ধরলে আরো বেশি হবে। অদিতিদের আত্মীয় স্বজনদের খাওয়া এর আগেই শুরু হয়েছে, কারণ বড় ফুপুর মতো কিছু লোক আছেন যারা আবার বেশিক্ষণ না খেয়ে থাকতে পারেন না, বা তাড়াহুড়ায় সকালে নাকি খেতেই পারেননি। অদিতির আবারও হাসি পায়। এসব মানুষের বিয়ে বাড়ি আসলে এত ক্ষুধা পায়। এর সাথে আছে এর জন্য একটু মিষ্টিও দাও। ও আসতে পারে নাই, তার জন্য একটু পোলাও রোস্ট বক্সে ভরে দাও। কনের বাবা মায়ের একটা শোক এবং কষ্ট থাকে। এত বছর ধরে বুকে ধরে রাখা আদরের মেয়েকে অচেনা জায়গায় পাঠাতে হচ্ছে, কিন্তু এসব আত্মীয় স্বজনের জন্য সেই শোকটুকু করারও সময় সুযোগ পায় না। বরের বাড়ির লোকজন আসলে গেট ধরাধরি হলো, কিন্তু কিছু আদায় হলো না। তারা নাকি এসব আজে বাজে খরচ করতে রাজি না। অদিতির বাবার ধমকে বাড়ির ছেলে মেয়েরা সরে গেল। খাবারের সময় পার হয়ে যাচ্ছে।
এজন্য অদিতির বাবা চাচারাই বরপক্ষকে বলল আগে খেয়ে নিতে, এরপর না হয় বিয়ে পড়ানো হবে। এত তাড়াহুড়োর কি আছে? এদিকে খাসির মাংস জমে যাচ্ছে, পোলাও ঠান্ডা হচ্ছে। সুতরাং ঝালর দেয়া বিশাল সামিয়ানার নিচে বরযাত্রীদের বিশাল বহর বসে গেল খেতে। ভাত তেমন কেউ নেয় না, এক একজনের পাতে মাংসের পিরামিড। খেতে পারুক বা না পারুক, মাংস নিয়ে সাজিয়ে রেখেছে স্তূপ করে। হাড়ি হাড়ি দই খালি হতে লাগলো। জম্পেশ খাওয়া দাওয়া শেষে পানি খাওয়া, 7 আপ, কোকাকোলা। যখন সবাই ব্যস্ত তখন অদিতির বাবা এগিয়ে গেল ছেলের বাবার দিকে বিয়ে পড়ানোর অনুমতি নিতে। স্থানীয় কাজী সাহেব উপস্থিত, নীল রঙের কাবিননামায় লেখার জন্য প্রস্তুত। বরকনের আইডি কার্ডের খোঁজ করছেন। এমন সময় হঠাৎ করে চিকন স্বরে কান্না শব্দ। প্রথমে সবাই ভাবলো কনে বা কনের মা বুঝি কনে বিদায়ের বেদনায় কাঁদছেন, কিন্তু শব্দ আসছে কনে যে ঘরে বসে আছে তার পাশের ঘর থেকে। সেখানে তো বরের বাড়ির মহিলারা বসে আছেন। তাহলে খোঁজ নিয়ে দেখা গেল কাঁদছেন বরের মা, কারণ মেয়ে পছন্দ হয়নি। শম্পাকে দেখতে এসেছিল বর, তার বাবা, চাচা ও এক বন্ধু। বরের মা মোবাইলে ছবি দেখেছেন, সবার পছন্দে তারও পছন্দ, ভালো ঘরের লক্ষ্মী মেয়ে, সংসারী। কিন্তু এখন সরাসরি দেখার পর তার মনে হয়েছে তার ঘরের বড় বউয়ের গায়ের রং আরেকটু উজ্জ্বল না হলে এবং আরেকটু লম্বা না হলে মান সম্মান থাকে না। দুই একজন বোঝাতে আসে এমন চিৎকার দিয়ে কান্না। এক কথা, মেয়ে পছন্দ হয়নি। বিব্রতকর অবস্থায় পড়েছে অদিতির বাবা চাচারা। ভদ্রতার ক্ষতিরেও বলতে পারছেন না যে খাওয়া দাওয়ার পরে আপনাদের একই নাটক। বর উঠে মায়ের কাছে গেল। অদিতিরা কয়েকজন বরের মা যে রুমে আছে তার সামনে দাঁড়ানো। বরকে জড়িয়ে ধরে তার মা কেঁদে চলেছেন। একটাই কথা, আব্বা, এই মেয়ে তোর যোগ্য না। বরের বাড়ির 2-1 মহিলা আত্মীয়, এমনকি অদিতিদের 2-1 বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু মহিলা নাছোড়বান্দা, উনি এই বিয়েতে রাজি না। এর মধ্যে বরের বাপও চলে এসেছে, তার কথা তো শুনছেই না। তার কারণেই নাকি ছেলের এমন খারাপ বিয়ে হচ্ছে। অগত্য বরের বাপ ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণই নাটক চলছে। ওদিকে অদিতির চাচি ওর মাকে জড়িয়ে ধরে কাঁদছেন। ওনার মেয়ের কপাল বুঝি ভাঙল। শম্পার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, অনুভূতিহীন। সারা বাড়িতে কানাঘুষা। বরের মায়ের মেয়ে পছন্দ না, এজন্য কাঁদছে। আর সহ্য হলো না অদিতির। বরের মায়ের সামনে গিয়ে জোরে বলে উঠল, নাটক কম করেন। বিয়ে ঠিক হওয়ার 1 মাস পরে বিয়ে হচ্ছে, আর বিয়ের দিন এসে ভরপেট খাওয়ার পরে আপনার মনে হলো যে মেয়ে পছন্দ নয়। ইয়ার কি পেয়েছেন? বরের মা কান্না বন্ধ করে হা করে অদিতির দিকে তাকিয়ে আছে। অদিতির আত্মীয় স্বজন 2-1 রে রে করে ছুটে আসছিল। ঠেকালো অদিতির বাবা। উনি এই বরপক্ষের উপর যথেষ্ট বিরক্ত। যোগ্য না কে? আমাদের মেয়ে? মোটেও না। আপনার ছেলে, আপনাদের পুরো পরিবার আমার সম্পাপ্য যোগ্য না। আপনাদের তো আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত যে খাবারের উপর দিয়ে, টাকা পয়সার উপর দিয়ে ধাক্কা গেছে, সম্পাপুর জীবনের উপর দিয়ে তো আর যায়নি। বিয়ে হলে তো এই নাটকে মহিলা আমার বোনের জীবন ছাড়খাড় করে দিত। অদিতির এমন কথায় মুখ খুলতে চাই বর, কিন্তু তাকে চুপ করিয়ে অদিতি কণ্ঠের জোর আরো বাড়িয়ে বলে ওঠে, আপনি কোনো কথা বলবেন না। আপনার মুরদ বোঝা হয়ে গেছে আমার। আমার বাবা চাচাটা ভদ্র বলে আপনাদের পিঠ বেঁচে আছে এখনো। ভালোই ভালোই বের হয়ে যান আপনারা। খাবারের দাম ধরছি না, এই আপনাদের কপাল। ভাবছেন হাত পা ধরে বিয়ের জন্য রাজি করাবো? মোটেও না। আপনাদের মতো ছোট লোকের সাথে বোন বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই নেই আমাদের। আর কোনো নাটক করলে না, ভিডিও করে ফেসবুকে পোস্ট করে দেবো একদম। তখন কিন্তু সমাজেও মুখ দেখাতে পারবেন না। অদিতির কথায় উৎসাহিত হয়ে এর মধ্যেই ওর কিছু চাচাতো ভাই মোবাইলে ভিডিও শুরু করে দিয়েছে। অবস্থা বৈগতিক দেখে বরযাত্রীরা সুরসুর করে বের হয়ে যায়। বেলা শেষের দিকে বরযাত্রীদের সাথে অদিতিদের আত্মীয় স্বজনরা সবাই চলে গেছে। বড় ফুফুর মতো কিছু লোকজনের যদিও ইচ্ছা ছিল আরো কয়েকদিন থাকার, এই বিয়ে ভাঙা নিয়ে খোঁচাখুচি করার, কিন্তু অদিতির অগ্নিরূপের কথা স্মরণ হয়ে থাকলে আরো হিতে বিপরীত হতে পারে ভেবে তারাও চলে গেছে। বাড়িতে আছে অভুক্ত অদিতির বাবা, চাচা, মা, চাচি সহ ভাই বোনেরা। হাড়ি পাতিলের নিচে পড়ে থাকা কিছু খাবারের সন্ধানে ঘুরঘুর করা কয়েকটা কুকুর, আর ভাবলেশীন কোণের সাজে বসে থাকা শম্পা। বরযাত্রীটা তো যথেষ্ট শিক্ষা নিয়ে চলে গেল, অন্যেরা গেল ভরপেট খেয়ে, কিন্তু শম্পার কি হবে এই চিন্তায় এখন ঘুরপাক খাচ্ছে সবার মাথায়। সন্ধ্যা নামছে যেন অতি ধীর গতিতে। ডেকোরেটের লোকজন তাদের হাঁড়ি, কড়াই, গ্লাস, প্লেট সব গুছিয়ে নিয়ে যাচ্ছে। বাড়তি খাবারগুলো নিয়ে আর কেউ নেই। অদিতির বাবা বলে দিয়েছেন ওদেরকে নিয়ে যেতে। অদিতিরাই কেউ খায়নি। ভেবেছিল বিয়ে পড়ানো হলেই খেতে বসবে, কিন্তু বিয়েও হলো না, বাড়ির কারো খাওয়াও হলো না। গ্রামের বাড়ি হলেও অদিতির চাচারা বেশ সুন্দর করে উঠান রেখেই একতলা পাকা বাড়ি করেছেন। রান্নাঘর আর স্নানের ঘর বাইরে। বাড়ির মাঝের একটা ঘরে সবাই বসে অনেকটা বসার ঘরের মতো। সেখানেই খাটের উপর বসে আছে অদিতির মা এবং চাচি। চেয়ারে অদিতির চাচা এবং বাবা। অদিতি আর ওর ভাই শোভন গেল সেখানে। ঝোঁকের মাথায় তো বিয়ে ভেঙে গেল, এখন কি হবে বুঝতে পারছি না।
অনেকটা ভাঙা গলায় বললেন অদিতির চাচা সিরাজুল হক। আমার মেয়েটার সবকিছুতেই বাড়াবাড়ি। কে বলেছিল বড়দের বিষয়ে নাক গলাতে? ফুঁসে ওঠেন অদিতির মা লুৎফা। মেয়ের পাক নাকি ভীষণ অপছন্দ। বিয়ে ভেঙে গেলে গ্রাম এলাকায় আবার বিয়ে হওয়া যে কি কঠিন, এই পিচ্চি মেয়ে কি বুঝবে? আমরা যেটা করতে পারিনি অদিতি সেটা করেছে। বরং দরকার ছিল ওদের গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া। তোমাদের কি মনে হয় হাত পা ধরে বিয়ে দিলেই শম্পাকে ওরা আদৌ রাখতো? ওই মহিলা প্রতিনিয়ত জ্বালাতো, আর ছেলেটাও তো ওর মায়ের কথার কোনো প্রতিবাদ করে নাই। এমন মেরুদণ্ডহীন ছেলের কাছে বিয়ে না দিয়ে ভালো হয়েছে। গম্ভীর গলায় অদিতির বাবা মেয়েকে সাপোর্ট দেন। অদিতির চাচি কান্না সুরে বলতে থাকে, আমি সাজ উঠাতে কাপড় চেঞ্জ করতে নিষেধ করেছি, কারণ সম্পাপুর বিয়ে আজই হবে। ঘরে যেন কোনো বৌমা ফেটেছে। সবাই অবাক হয়ে হতবিহ্বল হয়ে অদিতির দিকে তাকিয়ে আছে। অদিতির মায়ের মুখ শুকিয়ে যায়। এই মেয়েটা না জানি আবার কি অকাণ্ড করে। চাচা, আপনি ভালো করেই জানেন এই গ্রামের সালাম ভাই সম্পাপুকে পছন্দ করে। আপনার কাছে বিয়ের প্রস্তাবও দিয়েছে, কিন্তু আপনি রাজি হননি। কারণ সালাম ভাই চাকরি করে না, গ্রামেই ব্যবসা করে। সালাম ভাই কিন্তু MA পাস, কিন্তু উনি আর 10টা ছেলের মতো চাকরি না খুঁজে, ঘুষ দিয়ে চাকরির চেষ্টা না করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এটা কি অপরাধ তার? অযোগ্যতা এটা তার? চাকরি করলে উপযুক্ত ছেলে, আর না করলে বা ব্যবসা করলে অনুপযুক্ত। এই ধারণা একদম ভুল। আমি যতদূর জানি সালাম ভাই সদালাপি, বিনয়ী ছেলে, পাকা বাড়িও আছে। আর সেখানে বিয়ে হলে তো সম্পাপ্য গ্রামেই থাকতো, যখন তখন দেখতে পারতেন। সে তো মা যা হওয়ার হয়ে গেছে, এখন এই বিয়ে ভাঙা মেয়েকে কে বিয়ে করবে? চাচা, সালাম ভাই অবশ্য এখনো রাজি হবেন, আর ওনার তো মা বাবা কেউ বেঁচেই নেই, ওনার অভিভাবকও নেই। এই জন্যই তো আরো বেশি এই প্রস্তাবে রাজি ছিলেন না, তাই না চাচা? অথচ মাতৃপিতৃহীনদের আরো বেশি ভালোবাসা উচিত। এখন দেখেন, এটাই সাপে বর হবে। আমি শিওর সালাম ভাই রাজি হবেন। আর ওনার বাবা মা না থাকায় বিয়ে ভাঙা মেয়ে এমন অপবাদ দেওয়ার কেউ নেই। তুই চুপ কর। জীবনটা নাটক সিনেমা পেয়েছিস নাকি? যা ইচ্ছা করে যাচ্ছিস, বলে যাচ্ছিস। তোকে এখানে কে ডেকেছে? আর তোমাকেও বলি, মেয়েকে ঠেকাও, আদর দিয়ে আর সব কথায় সায় দিয়ে আর মাথায় তুলো না। খেকিয়ে ওঠেন লুৎফা। মেয়ের কথা বার্তা সহ্য হচ্ছে না। মেয়ে যথেষ্ট বড় হয়েছে, ওর সাথে এমন ব্যবহার করবেন না। অদিতির কথায় যথেষ্ট যুক্তি আছে। আজই বিয়ে দিতে পারলে ভালো, কারণ গ্রাম এলাকার যত সময় যাবে ততই নানা কথার হাত পা হবে। কিন্তু তার আগে শম্পার সাথে কথা বলে সবার আগে জরুরি, কারণ মেয়েটা একটা ট্রমার মধ্যে পড়েছে। সেখানে একটু সময় না দিয়ে আজই আরেকজন জায়গায় বিয়ে দেওয়ার কথা মানতে পারবে তো? এই কথায় শম্পার মায়ের যেন হুঁশ হয়। তাই তো, ওনার তো আগে মেয়ের পাশেই থাকা উচিত। অবশ্য নিজের ছোট বোনকে বসিয়ে রেখে এসেছিলেন, তবুও সবার কথাবার্তার মাঝে ছুটে যান মেয়ের কাছে। মেয়েটাকে তো ধাতস্থ করতে হবে, ওর মনের অবস্থাও জানতে হবে। এদিকে ভাইয়ের সাথে আরো 2-1টা কথা বলে অদিতির বাবাও গেল শম্পার ঘরের দিকে। সালামের বিষয়টা একটু শুনতে হবে। অদিতির কথাই ঠিক, সালাম ছেলেটা বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ব্যবসা করে বাপ মা নেই, এজন্য শম্পার বাবা রাজি হয়নি। এখন নিজেই সেই কথা স্বীকার করলেন। চাকরিজীবী ছেলে দেখে আরো ভালো করে খোঁজ না নেওয়ার জন্য আফসোস করলেন। শম্পার রুমে ঢোকার আগে অদিতির বাবা আগে ধরলেন অদিতিকে। এ কিভাবে সালামের কথা জানলো? তবে কি শম্পার সাথে সালামের কোনো সম্পর্ক ছিল? বাবা, আমি জানতাম তুমি আমার কাছে আসবে, আর আরো জানি কি জিজ্ঞেস করবা। দাঁত বের করে হাসতে হাসতে বলে অদিতি। আহসানুল হক মেয়ের সরলতা, বুদ্ধিমত্তা এবং সাহসিকতায় মুগ্ধ হন। মেয়েকে কিছুই জিজ্ঞাসা করেন না, মাথায় হাত দিয়ে বলে, এমনি থাকিস মা। এরপর শম্পার ঘরে ঢুকে ওর পাশে বসেন। নরম স্বরে বলতে থাকেন, মারে জানি খুব খারাপ লাগে, কিন্তু হাত পা ধরে এই বিয়ে হলেও আমরা যে আরো চিন্তায় থাকতাম। যা হয়েছে সব আল্লাহর ইচ্ছে। অদিতি কোনো একটা ছেলের কথা বলেছিল, সালমান নাম, চিনো নাকি? অদিতি তো তার সাথে বিয়ের কথা বলেছিল। চাচা, সালমাকে আমি গ্রামের একজন হিসেবেই চিনি। শুনেছিলাম বিয়ের প্রস্তাব দিলে আব্বা রাজি হয় নাই, কারণ সে এতিম। এই বিষয়টা আমার ভালো লাগে নাই। তার চরিত্র খারাপ বা অসৎ, অলস হলেই আলাদা কথা, কিন্তু বাবা মা নেই বলে কি তার বিয়ে হবে না? এটাই একদিন অদিতিকে বলেছিলাম। আর বিয়ে ভাঙতে আমি মোটেও দুঃখ পাইনি। এই যুগেও যার গায়ের রং
তার কতটুকু লম্বা সেই হিসাবেই সুন্দর করে অসুন্দরের মাপ আর কবুল বলার আগে মুহূর্তে বিয়ে ভেঙে দেয়। সেখানে বিয়ে না হওয়াই আশীর্বাদ। মা, তুমি কি এই ছেলেটার উপর আরেকটু ভরসা করবে? চাচা, অদিতি এত সাহসী, এত ভালো কেন জানেন? কারণ তার বাবা আপনি। আমি আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। আহসানুল হক বের হয়ে এখানে সেখানে ফোন দিয়ে সালামের খোঁজ খবর নেয় এবং আরো 2-1 নিয়ে হাজির হয় সালামের সামনে। গ্রামের কারো জানতে বাকি নেই যে শম্পার বিয়ে ভেঙেছে। সালামও জানে। ঘরে বসে টিভি দেখছিল, এমন সময় আহসানুল হক অনেকটা করজোড়ে দাঁড়ায়। সালাম আহসানুল হককে চিনে, ছুটে এসে হাত ধরে। আহসানুল হক সালামের হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলেন, তোমার বাবা নেই বলেই বিয়ে হয়নি। দেখো তো বাবা, আমাকে বাবা হিসেবে মানতে পারো কিনা? তাহলে আমি না হয় তোমার বাবা হয়ে আর সম্পাদ চাচা হয়ে বিয়েটা দিতাম। মনে মনে হয়তো ভাবছো মেয়ের বিয়ে ভাঙ্গার এসব বলছে, সেটা সত্যি কথা, অস্বীকার করার উপায় নেই। আবার মেয়ে পক্ষের লোক হয়ে হাত পা ধরেও আপত্তি নেই। তবুও আমার মেয়েটা আর কষ্ট না পাক। ধরা গলায় বলে সালাম। সেদিন রাত 12টায় সালাম শম্পার বিয়ে হয়। অদিতি জোরে গান ছেড়ে পিচ্চিদের নিয়ে নাচতে থাকে। আজ অদিতির টিউশনের প্রথম দিন। ছাত্রী ক্লাস 6-এ পড়ে। আজ মূলত অদিতির ইন্টারভিউ, মানে তাকে নিয়ে ছাত্রী পড়ানো চলবে কিনা এটাই কোষ্ঠী পাথরে যাচাই বাছাই করা হবে। অনেকটা এভাবেই বলেছেন নন্দিতা আপু। আপু অদিতির সিনিয়র, ভালো পরিচয়, উনি নিজে টিউশনি করেন। আপুকেই ধরেছিল একটা টিউশনি খুঁজে দেওয়ার জন্য। বেশ ভালো অভিজাত এলাকায় আপু এই মেয়েকে খুঁজে দিয়েছেন। এখন দেখা যাক কি আছে অদিতির কপালে। দোতলা একটা ডুপ্লেক্স বাড়ি, অফ হোয়াইট কালারের বড় বাসা, সামনে সবুজ লন। দারোয়ানকে নিজের নাম এবং কেন এসেছে জানাতেই সে আবার ইন্টারকমে যোগাযোগ করে। ওই পাশ থেকে গ্রিন সিগন্যাল পেতেই অদিতিকে ড্রয়িং রুম দেখিয়ে দেয়। এই বাড়িতে অনেক গাছ আছে, এটা দেখেও অদিতির খুব ভালো লাগে। ও নিজেও গাছ পছন্দ করে, কিন্তু কোয়ার্টারের ছোট্ট ব্যালকনিতে কাপড় শুকিয়ে আর গাছ লাগানোর জায়গা থাকে না। ড্রয়িং রুমে নানা রকম পেন্টিং আছে, যেটা অদিতি মুগ্ধ হয়ে দেখছিল। এমন সময় একজন মধ্যবয়সী ভদ্রমহিলা নেমে আসলেন। সুন্দর একটা শাড়ি পরে আছেন। এমন গাড়ি এখন নানা অনলাইনের পেজে দেখা যায়। 1000 থেকে 1200 টাকা দাম। ভদ্রমহিলার গমের মতো গায়ের রঙের সাথে মাস্টার্ড কালারের শাড়ি আর ম্যাচিং ব্লাউজে অসাধারণ লাগছে। নাকে একটা ছোট্ট ডায়মন্ডের নোচপিস ছাড়া আর কোনো অলংকার নেই। বড় চোখ আর একটু চাপা নাকের ফর্সা গোলগাল চেহারা, কিন্তু ওনার মুখ জুড়ে কেমন একটা মায়া জড়িয়ে আছে। দেখলেই মনে হয় অনেক দিনের চেনা আন্তরিকতা। অদিতি ভদ্রতা করে উঠে দাঁড়িয়েছিল। উনি বসতে বললেন, আপনার নাম তো অদিতি আহসান। আমি রেহনুমা খানম, সুটকি মানে তাবাসসুমের মা। আমরা তাবাসসুমকে বাসায় সুটকি বলি, ছোট কিনা এজন্য। আপনার সম্পর্কে নন্দিতা বলেছে আপনি ফিজিক্স পড়েন, সুতরাং মেধাবী সন্দেহ নেই, বরং আমার মেয়ে ফাঁকিবাজ। দেখেন একটু বুঝিয়ে পড়াশোনায় মন লাগাতে পারেন কিনা। আমার আসলে দরকার ওর বন্ধু হতে পারে, মানে ওকে বুঝে এবং বুঝিয়ে পড়াশোনায় ফেরাতে পারে এমন কাউকে। আমি নিশ্চিত আপনিই পারবেন। আমি আপনার মেয়ের মতো, প্লিজ তুমি করে বলবেন আমায়। মেয়ের মতো তো বটে, তুমি করেই বলি। আমার এক ছেলে আছে যে তোমার চেয়ে বড় এবং ইঞ্জিনিয়ারিং শেষ করলো। শোনো, ছোট হলেও তুমি একজন শিক্ষক, সুতরাং পেমেন্টের বিষয়ে কথা বলাটা বিব্রতকর। নন্দিতা যেটা বলেছিল সেটাই ফাইনাল। তোমার ঢঙ্গি ছাত্রীকে ডাকছি, পরিচিত হও। শেষের কথা বলে মিষ্টি হাসি দিলেন রেহনুমা। হাঁপ ছেড়ে বাঁচল অদিতি। মনে মনে শঙ্কিত ছিল, না জানে কি পরিস্থিতির সম্মুখীন হয়। কিন্তু আন্টি বেশ ভালো। নন্দিতা আপু এই তাবাসসুমকে কিছুদিন পড়িয়েছে, কিন্তু এখান থেকে আপুর হোস্টেল অনেক দূরে হওয়ায় আর পড়াবেন না। অদিতিদের বাসা হতে আবার খুব বেশি দূরে নয়। মিস, আপনি যে ড্রামা দেখেন, কিম সু হিউনকে আপনার কেমন লাগে? ছাত্রীর মুখের প্রথম কথা শুনে তবদা খেয়ে কয়েক মিনিট বসে থাকলো অদিতি। ছাত্রীখানা তার কোরিয়ান গার্লদের মতো করে চুল কেটেছে, গালে লাল আভা, নিশ্চিত একটু ব্লাশার লাগিয়েছে। সর্বনাশ, একে কিভাবে পথে আনবে মনে মনে প্রমাদ গণে। পরে ভাবে এর সাথে আগে ভাব করতে হবে। শস্মিন দেশে যদাচারের মতো এর সাথেও এর মতো করেই মিশতে হবে। বাহ, তোমার তো দারুণ রুচি। কে ড্রামা নাকি আসলে সেই লেভেলের ভালো?
বেশিরভাগ মেয়েরই রুচি খারাপ, বুঝলে? এই জন্যই তাদের সাথে বেশিক্ষণ কথা বলতেও ভালো লাগে না। যাই বলো, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম কোরিয়ান সুইট গার্ল। তাবাসসুম খুব খুশি হয়, এই প্রথমে একটা মনের মতো মিস পেল। আগেরগুলো ছিল সব কাট্টা খোট্টা, এক পড়া ছাড়া কিচ্ছু বুঝতো না। সে মিস তেমন না, বেশ সুন্দর করেই কথা বলে। মিস, আজকে কিন্তু পড়বো না। আচ্ছা ঠিক আছে, তোমার সম্পর্কে বলো, তোমার পছন্দ ভালো লাগা এইসব নিয়ে। কে ড্রামা ভালো লাগে তা তো আগেই বলেছো, এছাড়া আর কি কি বা কাকে ভালো লাগে এইসব? তাবাসসুম অতি উৎসাহে গল্প করতে থাকে, এক ফাঁকে বল, আমার প্রিয় মানুষ হলো আমার ভাইয়া। পৃথিবীর সবাই আমার বিপক্ষে গেলেও ভাইয়া আমার পক্ষে। আমার জন্ম হলে সবচেয়ে খুশি হয়েছিল আমার ভাইয়া। আমার সব আবদার চাওয়া সব ভাইয়ার কাছেই করি। জানেন, আমার ভাইয়া হওয়ার পরে আম্মু আর বেবি হচ্ছিল না, তখন ভাইয়া খুব আফসোস করতো একটা ভাই বোনের জন্য। আমি হলে এজন্য ভাইয়া খুব খুশি হয়েছিল। ভাইয়ের কথা বলতে বলতে তাবাসসুমের চোখ কেমন জল জল করে। অদিতির ভীষণ ভালো লাগে। ইস, ওদের ভাই বোনের সম্পর্ক যদি এমন হতো। ওর ভাইয়া ওকে অনেকটা প্রতিদ্বন্দ্বী মনে করে। অদিতি কোনো কাজ না পারলে বা কোনো কাজে অসফল হলে ভাইয়া বরং খুশিই হয়। মেয়ে হয় অদিতি কেন মেধাবী বা ওর চেয়ে ভালো জায়গায় ভালো সাবজেক্টে পড়ছে, এটা ওর ভাই শোভন নিতেই পারে না। আর ওদের মায়ের একচেটিয়া সমর্থন ওর ভাইয়ের দিকে। কেমন যেন মন খারাপ হয় অদিতির একই সাথে তাবাসসুমের ভাইকে দেখার বেশ একটা আগ্রহ জাগে। বেশিরভাগ মেয়েদের বৃষ্টি ভীষণ পছন্দ, কিন্তু অদিতির একদম পছন্দ নয়, কারণ তার মারাত্মক অ্যালার্জি। বৃষ্টির পানি গায়ে লাগলেই হাসি শুরু হয়ে যায়, এরপর আসে জ্বর। ক্লাস পড়ার ফাঁকে টিউশনি করে অদিতির সময়গুলো বেশ তিরতির করে চলে যাচ্ছে। তাবাসসুম বেশ ভক্ত হয়ে গিয়েছে। খালি মিনিট বিশেক ওর সাথে কে ড্রামা আর হাল ফ্যাশন নিয়ে আলোচনা করতে হয়। অদিতির জন্য এটা কষ্টকর বটে, কারণ কাজল, লিপস্টিক আর ফেস পাউডার ছাড়া মেকআপের আর কোনো কিছু আছে বলে ওর জানা নেই। এখন গুগল, ইউটিউব আর ফেসবুকের কিছু পেজের ভরসার দায় সারে অনেকটা। একদিন টিউশনিতে যাওয়ার পথে বৃষ্টিতে পড়ল অদিতি। সকালে এমন রোদ মনেই হয়নি যে বৃষ্টি হতে পারে, কিন্তু দুপুরের পর থেকে মেঘের আনাগোনা। ঠিক যখন রিক্সা ছেড়ে তাবাসসুমদের বাসার লনে পা রাখলো, একদম ঝুম বৃষ্টি। অদিতির এমন রাগ হলো, সে আকাশের দিকে মুখ তুলে অনেকটা রাগত স্বরেই বলে উঠল, এইটা কোন কথা? অসময়ে কেন বৃষ্টি? অদিতির মুখভঙ্গি দেখলে যে কারো হাসি লাগবে, এবং হাসলো একজন, যাকে অদিতি দেখতে পায়নি। তাবাসসুমের ভাই তানভীর ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সাধারণত সে এই সময় বাসায় থাকে না, এজন্য অদিতিকে কখনো দেখেনি। কিন্তু তাবাসসুমের বকবকানির কল্যাণে অদিতির বিষয়ে জানতে বাকি নেই। বোনটাকে অসম্ভব ভালোবাসে তানভীর। যত ব্যস্ততাই থাকুক, প্রতিদিন 1 ঘন্টা বরাদ্দ বোনের জন্য। তাবাসসুম খুব সরল। এই বয়সের কিশোরী মেয়ের মধ্যে কি জটিলতাই বা থাকবে, কিন্তু কিছুতেই পড়ার টেবিলে বসানো যাচ্ছিল না। নতুন মিস পড়ানো শুরু করার পর থেকে তাবাসসুমের বেশ উন্নতি হয়েছে। সন্ধ্যায় নিয়মিত পড়তে বসছে, ক্লাস টেস্টে প্রথম ভালো করেছে। এজন্য তানভীর ভাবছিল অদিতির সম্মানই আরও বাড়িয়ে দেওয়া উচিত। আর তাছাড়া ওদের মা বলেন অদিতি মোটেও সময় হিসাব করে পড়ায় না, এটাও মেয়েটার আন্তরিকতার লক্ষণ অবশ্যই। আজ অদিতিকে প্রথম দেখলো তানভীর, খুব সাদামাটা বেশভূষায়। মেয়েটা লিপস্টিক পর্যন্ত দেয় না। এমন মেয়ে কিভাবে ওর বোনকে বশ করলো, ভাবতেই অবাক লাগে তানভীরের। তাবাসসুমের হাল ফ্যাশন আর মেকআপের প্রতি তীব্র আকর্ষণ। অদিতি নামের মেয়েটাকে ওর খুব ইন্টারেস্টিং মনে হলো। সেদিন পড়াতে পড়াতেই অদিতির হাসি শুরু হলো। ইস, এই ভয়টাই পাচ্ছিল অদিতি। তাবাসসুম যদিও টিস্যু বক্স এনে দিয়েছে, কিন্তু অদিতির মনে হলো ওর গামছা হলেই ভালো হয়। গঙ্গা যমুনা সব যেন ওর নাম দিয়ে বইছে। কিন্তু বিপত্তি হলো আর একটা, তাবাসসুমের ভাই দেখা করতে চায়। তাবাসসুমের ভাইকে দেখার ইচ্ছে অদিতিরও ছিল। এত গল্প শুনেছে তার, কিন্তু এই অবস্থায় দেখা করার মোটেও ইচ্ছে নেই। এদিকে তাবাসসুম নাছোড়বান্দা, অগত্যা না করার উপায় থাকলো না। আপনাকে তো দেখি অসুস্থ দেখাচ্ছে। সালাম বিনিময়ের পরে তানভীর প্রথম এই কথাটাই বলল। অদিতি চরম বিব্রত, কোনো রকমে বলল, আমার আসলে বৃষ্টির পানিতে অ্যালার্জি হয়, আজ গায়ে বৃষ্টির পানি লেগেছে। তানভীর উঠে বাইরে যেয়ে আবার ফিরে আসলো। আপনার জন্য আদা মশলা দিয়ে চা দিতে বললাম, একটু আরাম পাবেন। আর এত বিব্রত হওয়ার কিছু নেই, মানুষের অসুস্থতা অসুখ বিসুখ থাকবেই, এটা তো আমাদের জীবনেরই অংশ। আমি আসলে আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি। তাবাসসুমের তো হাউস টিউটরই টিকে না, ও তো বেশ দুষ্টু আর একদম পড়তে চাইতো না, কিন্তু আপনি যেন জাদু করেছেন। বোনটা আমার নিয়মিত পড়তে বসেছে, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। কি যে বলেন, এত কৃতজ্ঞতা জানানোর কিছুই নেই। কি যে বলেন, এত কৃতজ্ঞতা জানানোর কিছুই নেই। ও আসলে মেধাবী মেয়ে, কিন্তু বন্ধুর অভাব, সঙ্গীর অভাব। এই বয়সের মেয়েরা ভাবে কেউ আমাকে বোঝে না।
আমি বড় একাকী, বাবা মা আমায় বুঝতে চায় না। আর সবচেয়ে বড় কথা, কিশোর কিশোরীরা শাসন মানতে চায় না, বিদ্রোহ করে। ওদের খুব সময় নিয়ে বোঝাতে হয়, বন্ধুর মতো মিশতে হয়। আমি জাস্ট এটাই চেষ্টা করেছি। অদিতির পর্যবেক্ষণ ক্ষমতায় তানভীর মুগ্ধ হয়। ওর মনে হয় এই মেয়েটা অন্যরকম, খুব গভীরভাবে চিন্তা ভাবনা করে। এত সাধারণভাবে এখনকার মেয়েরা চলে না। আবার বডি ল্যাঙ্গুয়েজ আর কথা বলার ধরনই বলে দেয় প্রবল আত্মসম্মানবোধ সম্পন্ন। ভালো লাগে তানভীরের। আপনি তো বাসায় ফিরবেন, আমিও বাইরে যাব। তাবাসুম বলেছিল আশেপাশে আপনাদের বাসা, তার উপর অসুস্থ, আপনাকে পৌঁছে দিই? অনেক ধন্যবাদ। দারোয়ানকে বলে একটা সিএনজি ডেকে দিলেই হবে। নাক মুছতে মুছতে বলে অদিতি। মেয়েটা আজকেই অন্য টাইপের, মনে হয় কিছুটা অহংকারীও, কি জানি। মনে মনে এটা ভাবতে ভাবতে বের হয়ে যায় তানভীর। ও আসলে কিছুটা আহত হয়েছে। এভাবে যেচে কাউকে লিফট দিতে চাইলো আর প্রত্যাখ্যান হলো, ভাবতেই পারেনি। তরুণীদের মধ্যে বেশ কদর আছে তানভীরের, আর অহমেও একটু লাগলো বুঝি। অদিতির এসবে মাথা ব্যথা নেই, কারণ ঠান্ডায় ওর আসলেই মাথা ব্যথা করছে। বাসায় ফিরে ওষুধ না খাওয়া পর্যন্ত শান্তি নেই। ইগো একটা অদ্ভুত জিনিস। কেউ কারোর প্রতি আগ্রহ দেখালে বিতৃষ্ণা লাগে, আবার এড়িয়ে গেলে আগ্রহ বাড়ে। এই যেমন অদিতির কোনো ছেলের প্রতি কোনো আকর্ষণ নেই, কিন্তু এই যে তার বিতৃষ্ণা, এতে আরেকজনের আগ্রহ বেড়েছে তানভীরের। দুপুরে বা বিকালে তানভীরের কখনো বাসায় থাকতো না। সকালে বের হয়ে বেশ রাত করে ফিরত, কিন্তু ইদানিং তাকে বিকালের দিকে মাঝে মধ্যে চায়ের কাপ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঠিক যে সময় অদিতি পড়াতে আসে। অদিতি তাকে দেখে কি দেখে না তানভীর ঠিক বুঝতে পারে না। তানভীর আসলে অদিতির সাথে একটু কথা বলতে চায়, পরিচিত হতে চায়, অদিতির সম্পর্কে জানতে চায়। কিন্তু অবাক হয়ে এটা দেখে যে অদিতির ন্যূনতম আগ্রহ নেই। এমন না তরুণীদের কাছে তানভীরের কোনো গ্রহণযোগ্যতা নেই, বরং ব্যাপারটা ঠিক উল্টো। স্মার্ট, সুদর্শন এবং সর্বোপরি ধনী পরিবারের এস্টাবলিশ তানভীরের জন্য বাস্তবে অনেকেই লাইন দিয়ে আছে। তানভীর বিষয়টা এনজয় করে, কিন্তু পাত্তা দেয় না। ওর অনেক বন্ধুদের এই পাত্তা দিয়ে ধরা খেতে দেখেছে। কোথায় যায়, কোথায় খায়, কি করে, কেন করে, এসব প্রশ্নের উত্তর দিতে দিতে বেচারারা নাজেহাল একেবারে। উফ, অসহ্য লাগে তানভীরের। ন্যাকা মেয়েদের এত কেনা গোলাম টাইপের সম্পর্কে সে জড়াবে না, কিন্তু অদিতি এমন একেবারে এড়িয়ে যাবে। সেটা তানভীরের পুরুষত্বে লাগে। আজ এজন্য ইচ্ছা করে লিভিং রুমে বসে বেশ গুরুত্বের সাথে পত্রিকা পড়ছিল। পত্রিকাতে আসলে পড়ার কিছুই নেই, জাস্ট সময় কাটানো। আসল উদ্দেশ্য অদিতির সাথে দেখা করা। লিভিং রুম দিতেই তাবাসসুমের রুমে যাবে। অদিতি যেমনই হোক একটু হাই হ্যালো না করে কি পারবে? হাই, কেমন আছেন? অদিতিকে ব্যস্ত হয়ে রুম পার হতেই তড়িঘড়ি করে তাকে থামিয়ে দেয় তানভীর। জি ভালো। বাহ, আপনি তো মুরব্বীদের মতো করে বসে আগামীকালের খবর আজ তাও বিকেলে পড়ছেন। এখনকার জেনারেশন তো অনলাইনে এই মুহূর্তের মধ্যে তাজা সব খবর পড়ে ফেলে। ফাটা বেলুনের মতো চুপসে যায় তানভীর। নাই, মেয়েটি একদমই সুবিধার না। চুপ করে বসে পড়ে তানভীর। অদিতি সেই একই গতিতে তাবাসসুমের রুমে চলে যায়। রাতে খাওয়ার টেবিলে অদিতির মা বেশ গরম হয়ে ওঠেন। প্রসঙ্গ অদিতির বিয়ে। মেয়ের অনার্স শেষ হয়ে যাচ্ছে, এখন বিয়ে না দিলে আর ভালো পাত্রই পাওয়া যাবে না। আমি পড়া শেষ না করে বিয়ে করব না মা। সেই পর্যন্ত কোন রাজপুত্র তোমার জন্য অপেক্ষায় থাকবে? আমার কোনো রাজপুত্রের প্রয়োজন নেই। আমি নিজে খুব সাধারণ, ঠিক তেমনি সাধারণ একজন ছেলে হলেই হবে। কবে পড়া শেষ হবে? সেই পর্যন্ত তোমাকে বসায় খাওয়াবো। বাপের অবস্থাও তো দেখতে পারো। ভাইয়ের পড়া শেষ হয়েছে আরো 2 বছর আগে। ভাইয়াকে যদি বাপ বসিয়ে খাওয়াতে পারে, আমাকেও নিশ্চয়ই পারবে। তুমি দিন দিন বেয়াদব হচ্ছ। ভাইয়ের সাথে তোমার কি তুলনা? ভাই তো চাকরি নিয়ে অন্য কোথাও যাচ্ছে না। তুমি তো শ্বশুর বাড়িতে আজ হোক কাল হোক চলে যাবা। আয় ইনকাম যদিও বা কিছু করো, আমাদের কি যায় আসে? এক প্যাকেট মিষ্টি কিনে বছরে একদিন আসবা কিনা সন্দেহ। লুৎফা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো আজ। হ্যাঁ, আমি তো সত্য কথা বলি, এজন্য কারো ভালো লাগে না। পাইছে বিনা বেতনের বান্দি। সারাদিন কাজ করো, চরকির মতো ঘুরো, কিন্তু কিছু বলা যাবে না। এই মেয়েকে বুড়ি করে পস্তাবে বললাম, আর 2 বছর পরে রিটায়ার্ড হবা, তখন বুঝবা আমার কথার মানে। অদিতির মুখ, সারা শরীর যেন তেতো হয়ে ওঠে। না খেয়ে উঠে পড়ে। রাতে ভালো ঘুম হয় না। মা জীবন তাকে এমনই পরপার করে চলেছে। ভাইয়ের সাথে তাকে এতটাই বৈষম্য করে যে মেনে নেওয়া কষ্টকর। মাঝে মধ্যে মনে হয় বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু বাবার কথা মনে হলেই ওর মন শান্ত হয়ে আসে। বাবার জন্য সে সব করতে পারে। বাবার মনে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারে না। সকালে না খেয়ে ভার্সিটিতে চলে যায়। তীব্র ক্ষুধা লাগে দুপুরে। ক্যান্টিনে খেয়ে নিয়ে বিকালে ছুটে তাবাসসুমকে পড়াতে। আজও তানভীর দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। অদিতি ঠিক বুঝতে পারে, কিন্তু পাত্তা দেয় না।
বড়লোকদের নানা রকম বিলাসিতা, নানা রকম ফ্যান্টাসি থাকে। ভালোবাসা নামের ভালো লাগা তেমনই এক ফ্যান্টাসি। অদিতি তানবীরকে গুরুত্ব দিচ্ছে না বলে সে এখন অদিতির প্রতি মরিয়া, কিন্তু অদিতি জানে সে কেন এই বাড়িতে আসে, সমাজে ওর অবস্থান কোথায় এবং কোন সীমারেখায় থাকতে হবে। না, এর একটা ভিত করতে হবে। মনে মনে ভাবে অদিতি। আজ তাবাচ্চুমকে পড়ানো শেষে ওর মাকে ডেকে সুন্দর করে বলে যে এই মাস পরে আর অদিতিকে আর পড়াবে না, সামনে ওর নিজেরও পরীক্ষা। তাবাচ্চুম এ কথা শুনে খুব আপত্তি করছিল, কিন্তু অদিতি বুঝিয়ে বলল কিছু মায়া কাটানোর কাজ শুরুতেই করতে হয়। অসম্ভব ঘটনা ঘটল পরের দিন। তাবাচ্চুমকে পড়াতে লিভিং রুম ক্রস করতে তানভীর সামনে আসলো। আপনি আর পড়াবেন না কেন? কারণ আপনি আমি কি করেছি? আপনি প্রতিদিন ঠিক আমার আসার সময় হয় বেলকনিতে, না হয় লোনে কিংবা লিভিং রুমে বসে থাকেন। আগে তো কখনো আপনাকে দেখিনি। এর কারণ কি? আমি আমার বাসায় থাকলে আপনার কি সমস্যা? আর আমি আমার পার্সোনাল কারণে পড়ানো ছাড়লে আপনার কি সমস্যা? কারণ আমার বোনের ক্ষতি হবে, প্রয়োজনে আমি আর আপনার সামনে আসবো না। দেখুন, আপনার মা খুব বিশ্বাস নিয়ে আপনার বোনকে আমার কাছে পড়াতে দিয়েছে। আমি যদি সেই সুযোগে আপনার সাথে গল্প করি কিংবা কথা বলি, কিংবা কোনো কথা না হওয়া সত্ত্বেও আপনি এইভাবে আমার আসার সময়ে এখানে সেখানে দাঁড়িয়ে থাকেন, আপনার মা অবশ্যই বুঝবেন যে কোনো একটা ঘাপলা আছে, আর উনি ঘটনা কিছুই না হওয়া সত্ত্বেও দায়ী করবেন আমাকেই সুবিধাবাদী ভাববেন। আর আমাকে শুধু নয়, প্রয়োজনের তাগিদে টিউশন করতে আসা সব মেয়েদেরই উনি খারাপ ভাবতে শুরু করবেন। এজন্য এটাই ভালো যে আমি আর না পড়াই, এখানে আর না আসি। ভালো থাকবেন। গটগট করে হেঁটে গেল অদিতি। তানভীর সত্যিকার অর্থেই হা করে রইল। মাসের শেষ 5 দিন তানভীরকে আর দেখা যায়নি। মাস পূর্ণ হলে অদিতিও ছেড়ে দেয় তাবাচ্চুমকে পড়ানোর কাজ। অদিতির মা ওর বিয়ে নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত। মেয়ের বয়স হয়ে যাচ্ছে, লোকজন কি বলবে, সমাজ কি বলবে, এরপর আর ভালো সম্বন্ধ হবে না। প্রতিদিন নানা কথায় মাথা খারাপ করে দিচ্ছে। অদিতির সাথে এই নিয়ে প্রায় প্রতিদিন কথা কাটাকাটি হয়। এদিকে অনার্স পরীক্ষা শেষ, টিউশনি বা অন্য কিছু করছে না। তাবাচ্চুমকে পড়ানোর পরে আর কাউকেও পড়ায়নি। তানভীরের কথা মাঝে মাঝে মনে হয়, কিন্তু সে বুঝে শুনেই তানভীরকে পাত্তা দেয়নি। তানভীর ধনির দুলাল, তাবাচ্চুমের ভাই হিসেবে অসাধারণ সন্দেহ নেই, কিন্তু অদিতি সামান্য হাউস টিউটার, সে হিসেবে দূরত্ব বজায় রাখাই ঠিক আছে। বয়সের উন্মাদনায় আর ইগোর জন্য অদিতির প্রতি সাময়িক ভালো লাগার জন্ম নিতে পারে, কিন্তু এগুলোকে প্রশ্রয় না দেওয়াই ভালো। যাক, সে চ্যাপ্টার শেষ। এখন কিছু না করলে মায়ের কথায় বাসায় টিকে থাকা দেয়। এদিকে বাবাই অদিতিকে সবসময় সাপোর্ট দিয়ে আসছেন, কিন্তু তারই চাকরি আছে আর 6 মাস। এজন্য উনিও মানসিকভাবে একটু ভঙ্গুর অবস্থায় আছেন। তার উপরে মায়ের জোরাজুরিতে গ্রামে যেটুকু জমি জমা ছিল সব বিক্রি করে ভাইয়ের ব্যবসার পুঁজি করে দিয়েছেন। এটাতেও বাবা অনেক কষ্ট পেয়েছেন। সব মিলায় বাসার অবস্থা থমথমে। অদিতি বসে না থেকে অনলাইনে কিছু কোর্স করে ফেলে ফ্রিল্যান্সিংয়ের উপর। একসাথে বাবার সাহায্যে ওদের কোয়ার্টারের পাশে একটা হাই স্কুলে যোগদান করে। খুব ভালো স্কুল না, কিন্তু অভিজ্ঞতা তো বাড়বে। তাছাড়া তাবাচ্চুমকে পড়ানোর সময় বুঝতে পারে ও আসলে পড়াতে ভালোবাসে, স্টুডেন্টদের মন বুঝতে পারে। মা এখন মাঝে মধ্যে মাস্টারনি বলে খোঁচা দিলেও অদিতি সেটা গায়ে মাখে না। আর ব্যস্ততাও একটা কারণ। ফ্রিল্যান্সিংয়ের সাথে স্কুলে ক্লাস, বেশ ব্যস্ত একটা জীবন। অদিতি যে বিয়ে করতে চায় না বিষয়টা এমন না, কিন্তু এখনই নয়। আরও ভালো চাকরি পেতে চায়, বাবার পাশে দাঁড়াতে চায়, ঠিক যেভাবে ছেলেরা দাঁড়ায়। এজন্য হয়তো ভালো কোনো পাত্র নাও পেতে পারে, কারণ তখন সমাজের চোখে বয়স বেশি মেয়ে হয়ে যাবে। তাতে অদিতির যায় আসে না। ওর একজন ভালো মনের জীবনসঙ্গী প্রয়োজন। তার অর্থ না থাকলেও কিংবা প্রচলিত অর্থে সফল না হলেও অদিতির কোনো আপত্তি নাই। সেদিন স্কুল বন্ধ, অদিতি একটু আরাম করে ঘুমাচ্ছিল। বিকালের একটু আগে ওর মা ঠেলে ঠুলে ঘুম ভাঙায়। ওঠ, তোর সাবিনা খালা এসেছে, যা মুখ ধুয়ে আয়। সাবিনা খালা হলো অদিতির মায়ের চাচাতো বোন। এই মহিলাকে অদিতি 2 চোখে দেখতে পারে না। অসহ্য একটা মানুষ, নিজের পয়সার গরমে বাঁচে না। কিন্তু এখন ঘুম ভেঙে মায়ের সাথে ক্যাচাল করতে ভালো লাগছে না। উঠে হাত মুখ ধুয়ে বসার ঘরে ঢোকে। হ্যাঁ রে ও লুৎফা, মেয়ের বয়স হয়েছে, খেয়াল করস নাই? হাই হাই, চোখের নিচে কালি ফালাইয়া কি হয়েছে? আরো আগে কেন বিয়া দেশ নাই? কথায় কয় যৌবনে কাকও সুন্দর। অদিতির মাথা দিয়ে আগুন বের হয় যেন। চোখ গোল করে মায়ের দিকে তাকায়। লুৎফা বেগম প্রমাদ গনে। মেয়ের চরিত্র তো জানে, না জানে কি বলে বসে। সাবিনা আপাও সুবিধার লোক না। গলা শুকিয়ে যায় লুৎফার। খালা তাহিরা আপা কেমন আছে এখন? লুৎফা অবাক করে দিয়ে ভিন্ন প্রসঙ্গে কথা শুরু করে অদিতি। আছে কোনো রকম। বিরস মুখে বলেন সাবিনা। তাহেরা হলো সাবিনার বড় মেয়ে।
ক্লাস 10-এ থাকতে বেশ বড়লোক পরিবারে বিয়ে দেয়, কিন্তু জামাই খুব মারধর করে। একবার তো হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। ইস, তাহের আপা কি কপাল! এত সুন্দরী একটা মেয়ে, কি তার গায়ের কালার! তাকেই কিনা 2 বেলা জামাইয়ের মার খেতে হয় তাকে। সাবিনার মুখ যেন একদম চুন হয়ে যায়, আর কথা বের হয় না। আরাম করে যে রসের টইটুম্বুর রসগোল্লা খাচ্ছিলেন তা যেন গলায় আটকে যায়। বিষম খেয়ে তাড়াতাড়ি পানি মুখে দেন। লুৎফা, আজ যাই রে, তোর ভাই আবার এসে আমাকে খুঁজবে। সাবিনা দ্রুত চলে যান। আজ বহুদিন পরে মা মেয়ে একসাথে অনেকক্ষণ ধরে হাসতে থাকেন। এই ঘটনার পরে অদিতির মা লুৎফা অনেকটা নরম হয়ে যান। ভাবেন মেয়ের কপালে বিয়ে থাকলে হবে, না হলে হবে না। এই নিয়ে বাসায় অশান্তি করতে ওনারও ভালো লাগে না। অদিতির ভাই শোভন বেশ মন দিয়ে ব্যবসা করছে, ইলেকট্রনিক্সের ডিলারশিপ। এবারে তো গরম পড়েছে যে ফ্যান, এসি, এয়ার কুলারের ভীষণ চাহিদা। অদিতি মাস্টার্স শেষ করে, এদিকে ফ্রিল্যান্সিংয়ে বেশ পক্ত হয়ে উঠেছে। টাকা চাপাই হাতে কিছু রেখে বাবার হাতে তুলে দেয়। হাসান সাহেব নিতে চান না, কিন্তু অদিতি গো ধরে। বাবা, আমি মেয়ে বলেই কি তুমি আমার টাকা নিতে চাও না? না রে মা, এত কষ্ট করে উপার্জন করছিস, নিজের শখ আহ্লাদ পূরণ কর, আর বাকি টাকা জমিয়ে রাখ, কাজে লাগবে। তুমিও তো কষ্ট করে উপার্জন করে আমাদের পেছনে খরচ করছো, আর নিজের কোনো শখ আহ্লাদটাও পূরণ করছো। শুনি তো, একটা ভালো পাঞ্জাবি পর্যন্ত তোমার নেই। আমি জানি তোমার বহুদিনের শখ আড়ং থেকে কাজ করা একটা পাঞ্জাবি কেনা। এই টাকা দিয়ে তুমি একটা পাঞ্জাবি কিনবে। আসানুল হক মেয়ের সাথে পেরে ওঠেন না। সংকোচ লাগলো, মেয়ে যখন যা দেয় নেন। মেয়েটা বড্ড খুশি হয়। মাস্টার্সের পরেই ভালো একটা হাই স্কুলে চাকরির প্রস্তাব পায় অদিতি। যোগদান করতে দ্বিতীয়বার ভাবে না। সরকারি চাকরি পাওয়ার সময় সাপেক্ষ, আবার বিভিন্ন জায়গায় ছুটতে হয়। অদিতি বাবা মায়ের কাছেই থাকতে চায়। সেদিন স্কুল থেকে রিক্সায় করে বাসায় ফিরছিল। স্কুলটা কিছুটা দূরে। এখন তো বাবার চাকরি শেষ, একটা ভাড়া বাসায় থাকে। কোথা থেকে একটা সিএনজি দ্রুত পাশ কাটাতে গেলে অদিতি রিক্সায় ধাক্কা লাগে। রিক্সা কাত হয়ে পড়ে যায়, অদিতিও পড়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত একদম রাস্তায় না পড়ে সাইডে পড়ে। হাতে বেশ ব্যথা পায়। আশেপাশের লোকজন দাঁড়িয়ে দেখে, কিন্তু কেউ এগিয়ে আসার আগ্রহ দেখায় না। এমন সময় একজন তরুণ দৌড়ে আসে, অন্যদের তাড়া দিয়ে সাথে আনে, রিক্সা টেনে তোলে, রিক্সাওয়ালাকে ধরে। তরুণ ছেলেটি অদিতির কাছে এসে ভীষণ আন্তরিক কণ্ঠে জানতে চায় কোথায় লেগেছে। অদিতির মনে হয় ওর বাম হাত ভেঙে গেছে। ছেলেটাকে ধরে অপর একটা সিএনজি ডেকে মেডিকেলে নিয়ে যায়। অদিতির হাতে ফ্র্যাকচার হয়েছে। ডাক্তার দেখানো, এক্সরে, রিপোর্ট, মেডিসিন নিয়ে ছেলেটা দৌড়াদৌড়ি করতে থাকে। অদিতির বাবা মাকে সংবাদ দেওয়া হয়েছে, ওনারা আসছেন, কিন্তু অপরিচিত একটা মেয়ের জন্য এই ছেলেটার এত দৌড়াদৌড়ি দেখে অদিতি মুগ্ধ হয়। এই প্রথম অদিতি টের পায় হাতের ফ্র্যাকচারের সাথে মনেও কিছুটা গন্ডগোল হয়েছে। তুমি না হয় সূর্য হলে আমি অহর্নিশ তোমাকে ঘিরে প্রদক্ষিণ করলাম। অদিতির মনে আজকাল এমন কিছু কথা ঘুরপাক খায়, অচেনা আবেগে উদ্বলিত হয়। সেদিনেই সেই অ্যাক্সিডেন্ট, অচেনা ছেলের সান্নিধ্যে আসা, আর এখন এই অচেনা আবেগ, সবকিছুই অন্যরকম লাগে অদিতির। এর মধ্যে গায়ে আজ কয়েকদিন ধরে জ্বর। জ্বরের ঘোরে আরও যেন কল্পনা বাস্তব মিলিয়ে ফেলে। মাঝে মধ্যে মনে হয় সেই ছেলেটি এসেছে, ওর কপালে যেন হাত রেখে বলছে, চিন্তা নেই, একদম ঠিক হয়ে যাবেন। আবার পর মুহূর্তেই মনে হচ্ছে এসবই স্বপ্ন ছিল। আসলেই কি স্বপ্ন ছিল? আমান হলো ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো লোক। যে ঠিকই ভাবছেন, এই আমানই সেদিন অদিতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর অদিতির বাবা মা আসা পর্যন্ত দৌড়াদৌড়ি যা করার আমানই করেছে। এমনকি পরেও যথেষ্ট ঝামেলা নিয়েছে, কারণ অদিতির বাবা মা বয়স্ক হওয়াতে আমান তাদের কিছুই করতে দেয়নি। অদিতির ভাই শোভন ব্যবসার কাছে শহরের বাইরে ছিলেন। অন্যের বিপদে অনেকেই ছুটে আসে, বড়জোর হাসপাতালে ভর্তি করা পর্যন্ত দায়িত্ব পালন করে। কিন্তু এই ছেলেটা অনেক বেশি আন্তরিক, ভীষণ আপন আপন। হাতের ফ্র্যাকচারের চেয়েও জ্বরটা বেশি ভোগালো অদিতিকে। আজ দুপুরের পর থেকে জ্বর নেই, মুখটা কেমন তেতো তেতো। বাসায় আছে, একদিনই হাসপাতালে ছিল। বড় রোগের কোনো সমস্যা না থাকায় পরের দিনই ছাড়পত্র পেয়ে যায়। লুৎফা বেগম বেশি বেশি করে মরিচ দিয়ে ঝালমুড়ি নিয়ে আসেন। মেয়েটা কিছু খেতে পারছে না, একটু যদি মুখে দিতে পারে। এই তো এখন জ্বর নেই, জ্বরের ঘরে কি সব বকছিলি? সাগরের ঢেউ দেখবো, হাত ধরো হাবি যাবি। তুই বুঝতে পেরেছিস কিনা জানি না, আমান ছেলেটা এসেছিল, তোর ধুম জ্বর, রুমে এসে তোকে দেখে চলে গেছে। অদিতির সারা শরীর আবার শিরশির করে ওঠে। আবার জ্বর আসবে নাকি? আমান তাহলে ঠিকই এসেছিল, ও জ্বরের ঘরে ভুল দেখেনি। কিন্তু কপালে হাত দেওয়ার বিষয়টা হয়তো মনের কল্পনা মাত্র। আমান বাবা মা হারা অনেকটা ছন্নছাড়া জীবন। ছন্নছাড়া বলতে বিপদগামী, চালচলহীন নয়। ওর চাচা আশরাফ খান বেশ ধনী একজন ব্যবসায়ী। তিনি কন্যার পিতা, আমানের অভিভাবক। আমানকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন, বরং আরও বেশি বলা যায়। আমানের কোনো দোষ ত্রুটি যেন ওনার চোখে পড়ে না।
অপত্য স্নেহ আমানের জন্য, কিন্তু আমান যেন বন্য ঘোড়া, নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ায়, মানুষের উপকার করার নেশায় ছুটতে থাকে। এমন না যে আমান চাচার টাকায় ঘুরে, বরং বেশ ভালো একটা চাকরি করে, এমপ্লয়ি হিসেবেও দক্ষ, কিন্তু দোষ একটাই, হুটহাট গায়েব হয়ে যায়। এই যেমন সেদিন মার্কেটের পাশে এক বৃদ্ধ হাওমাও করে কেঁদেছে, ছেলের কাছে এসেছিল, রাস্তা হারিয়ে ফেলেছে, ঠিকানা ঠিকঠাক বলতে পারে না, ছেলের ফোন নম্বর একটা আছে কিন্তু সেই নাম্বারে কেউ কল রিসিভই করে না। আমার সাথে করে রেল স্টেশনে আসে, টিকিট কেটে গ্রামে যাওয়ার ব্যবস্থা করে, কিন্তু ঠিক ট্রেন ছাড়ার মুহূর্তে আমার মনে হয় বয়স্ক মানুষ আবার যদি হারিয়ে যায়, ছেলে তো মনে হয় ইচ্ছা করেই দায়িত্ব এড়ানোর জন্য ফোন ধরছে না, ব্যাস আরেকটা টিকিট কেটে চলে যায় বৃদ্ধের সাথে সেই সুদূর রংপুর। এই হলো আমার, যা মনে হয় তাই করাই ওর স্বভাব। বোর্ডিং আর হোস্টেলে কেটেছে অনেকটা সময়। এরপর ওর চাচা খুব চেয়েছিল নিজের কাছে রাখতে, কিন্তু সে রাজি হয়নি। একটা কথাই বলেছিল, চাচি আমাকে ভালোবাসেন, আমি চাই ভালোবাসা অটুট থাকুক। তবে এটা ঠিক, আশরাফ সাহেবের হস্তক্ষেপ না থাকলে আমানের চাকরি করাই কঠিন হতো, যদিও এটা ওর তৃতীয় চাকরি গত 2 বছরে। কিছুটা স্বর্ণ ছাড়া ছেলেটার প্রেমেই মজেছে অদিতি। মেয়েগুলো কেন জানি ঠিক এই ধরনের ছেলের প্রেমেই বেশি মগ্ন হয়, কিছুটা আবেগে কিছুটা মায়ায়। অদিতি সুস্থ হয়ে আমার ফোন নাম্বারটা নেয়, বাবার কাছেই নাম্বারটা ছিল। 2 দিন ফোন দিয়ে দেখে বন্ধ, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না জানায়। চিন্তিত হয় অদিতি, ফোন নাম্বার কি তাহলে ঠিক নেই? তবুও পরের দিন আবার ফোন দেয়, এবার রিং বাজে। অদিতির বুকে ধুকভুক ধুকভুক করতে থাকে। হ্যালো, কে বলছেন প্লিজ? আমি অদিতি। অদিতির মনে হয় ও ভুল করছে, শুধু নাম বললে কি আর চিনবে? কিন্তু অদিতির ভুল করেছে ভাবনাটাকে ভুল প্রমাণ করে দিয়ে ফোনের ওপার থেকে একটা প্রাণোচ্ছল কণ্ঠ বলে উঠল, আরে অদিতি, আপনার জ্বর কমেছে? হাতের কি অবস্থা? প্লাস্টার কবে খুলবে? আপনি তো মনে হয় খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিলেন। আন্টি তো তাই বলেছিল, না খেলে সুস্থ কিভাবে হবেন বলেন তো? একেবারে তব্দ খেল অদিতি। এত কথা সে আশা করেনি, কৃতজ্ঞতা জানানোর জন্য ফোন দিয়েছিল। আমি ভালো আছি, এখন জ্বর নেই, 2 দিন পরেই প্লাস্টার খুলবে। আমি আসলে কৃতজ্ঞতা জানানোর জন্য ফোন দিয়েছি। আপনি আমার জন্য যেভাবে দৌড়াদৌড়ি করেছেন তা আপনার মানে আপন আত্মীয় ছাড়া তো কেউ করে না। তা আমাকে আপন আত্মীয় মনে করুন না তাহলে, আর এই কৃতজ্ঞতা জানানোর মতো এত ফর্মাল কাজ করা লাগে না। না মানে আমি আসলে সেটা বোঝাতে চাইনি। অদিতি, আমি এখন কোথায় জানেন? আমি এখন বান্দরবানে। গত 2 দিন ট্রেকিং করেছি। এসব পাহাড়ে বা সমুদ্রে আসলে নিজেকে খুব ছোট্ট মনে হয়। তখন জাগতিক সব দুঃখ কষ্ট সব কিছু তুচ্ছ মনে হয়। এই যে আপনি এতটা ফর্মাল হয়ে বলছেন, সামাজিক জীব হিসেবে একদম পারফেক্ট বিষয় নিয়ে, কিন্তু এই পাহাড়ি পরিবেশে মনে হচ্ছে এসবও কত তুচ্ছ। এটা তুচ্ছ হতে পারে, কিন্তু এভাবে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া তো তুচ্ছ নয়। কয়জন পারে এমন বলেন? এমন মানুষকে কদর করাও তো দরকার, সেটাও কিন্তু তুচ্ছ কোনো বিষয় নয়। আমরা এই ধরনের মানুষের মূল্যায়ন করি না বলেই তো আজ সমাজে স্বার্থপর মানুষে ভরে যাচ্ছে। অদিতি, আপনার কথাগুলো এবং কথা বলার স্টাইল দারুণ। এভাবে ফোনে হবে না, সামনাসামনি চা অথবা কফির সাথে আপনার সাথে যুক্তি পাল্টা যুক্তির ঝড় তুলতে হবে। দেখা হবে খুব শীঘ্রই, ততক্ষণে ভালো থাকুন। অদিতিকে অবাক করে দিয়ে ফোন রাখলো আমান। অদিতি খালি ভাবতে থাকলো, এটা কি হলো? জরুরি হো মুঝকো তুম জैसे हवा इंसान सुन को ऐसे तला हूं मैं तुमको जैसे कि पर जमीनों को। এই গানটা অদিতির সম্ভব ভালো লাগে। একটা হিন্দি মুভির গান, কিন্তু এর আবেদন এর রেস্টে কাটেই না। অদিতির হাত এখন ভালোই বলা যায়। স্কুলে যাচ্ছে নিয়মিত, ছাত্রছাত্রীরা অদিতিকে ভীষণ পছন্দ করে। ফিজিক্সের মতো কঠিন সাবজেক্টকে খুব ঝরঝরে করে হাতে কলমে বুঝিয়ে দেয়। এজন্য অবশ্য অদিতিকে বেশ পরিশ্রম করতে হয়। ইউটিউবে দেশে বিদেশের বিভিন্ন লেকচার ফলো করে, নোট নেয়। বিভিন্ন লেকচারের সাথে হাতে কলমে বিভিন্ন জিনিস দিয়ে সূত্রগুলোর বাস্তব পরীক্ষা দেখায়। সেগুলো অদিতি বাসায় আগে নিজে করে, ভালোভাবে পারলে তারপর স্টুডেন্টদের দেখায়। ওর ক্লাসে স্টুডেন্টরা শতভাগ মনোযোগ দিয়ে করে। আমানের সাথে অদিতির আর কথা হয়নি, অদিতি আর কল দেয়নি। বারবার কল করাটা হ্যাংলামি দেখায়, এমনটা অদিতি পারে না। আজ স্কুল থেকে বাসায় ফিরে দরজার বাইরে থেকেই মনে হলো ভেতরে বেশ উচ্চস্বরে কথা, হাসি হই হুল্লোড় চলছে। এটা তো তাদের বাসার পরিবেশ নয়। বাবা অবসরের পরে নামাজ পড়া বই পড়া নিয়ে সময় কাটিয়ে দেন, মা বরাবরের মতোই সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকেন।
অদিতি বাসায় ফিরে ক্লান্ত হয়ে আবার ক্লাসের জন্য নোট নিয়ে আর ফ্রিল্যান্সিং নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করে। ওর খুব ইচ্ছা বাবার জন্য এক টুকরি জমি কেনা, যেটা বাবার খুবই শখ, কিন্তু অদিতির জন্যই এই শখটা পূরণ হয়নি। অদিতির ভাই শোভন ব্যবসাতে ভালোই লাভ করছিল, কিন্তু অদিতির হাতে ফ্র্যাকচার হওয়ার ঠিক পরপরই ঘোষণা দেয় সে একটা মেয়েকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়। বাবা অদিতিদের ইচ্ছাকে খুব সম্মান করে, কিন্তু মা মনে কষ্ট পায়। অদিতির বাবা অদিতির অসুস্থর কথা চিন্তা করে কিছুদিন পরে শোভনের বিয়ের ব্যাপারে কথা বলবে বলে জানায়, কিন্তু শোভন বেঁকে বসে। মেয়েটার নাকি বিয়ে হয়ে যাচ্ছে, এখনই যা করার করতে হবে। অদিতির মা লুৎফা বেগম আজীবন ছেলের পক্ষ নিয়েছেন, এমনকি ছেলের প্রতি পক্ষপাতিত্ব করে মেয়েকে কটু কথাও শুনিয়েছেন। কিন্তু আজ লুৎফা বেগম যেন অন্যরকম মানুষ হতে গেলেন। নিজের রাগ ক্ষোভ চাপতে না পেরে এত বড় ছেলের মুখে থাপ্পড় বসিয়ে দিলেন। যার বোন মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে বলা যায়, সে এখন কিভাবে বিয়ের জন্য জিদ করতে পারে। শোভনেরও রাগ উঠে যায়। নিজের জিনিসপত্র গুছিয়ে তখনই বাড়ি আছে আর লোকমুখে অদিতিরা শুনতে পায় এর পরদিনই সেই মেয়েকে বিয়ে করে নতুন সংসার পেতেছে। মাঝখান থেকে সারা জীবনের সঞ্চয় পেনশনের টাকা থেকে বঞ্চিত হলেন আহসানুল হক। লুৎফা বেগম ইদানিং খুব মনোকষ্ট ভোগেন। ছেলেরাই স্বার্থপরতা মানতে পারলেন না। এইসব ঘটনায় ঘরের পরিবেশ থমথমে থাকে। সেখানে কে এসে এমন হাসির হিল্লোল তুলল? কলিং বেল চেপে ধরতেই দরজা খুলে মুখ বিরাট এক হাসি বলিয়ে সামনে এসে আমান দাঁড়ায়। অদিতির বুকের হার্টবিট মিস হয়ে যেন। ভেতরে যেতেই দেখে বাবা মা হাসি মুখে ডাইনিং রুমে। আরে দেখ, আমি রান্না করব কি? আমান রান্নাঘরে ঢুকে রান্না করেছে। আমরা তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। হাসি মুখে লুৎফা বেগম অদিতিকে ঘোষণা দেওয়ার ভঙ্গিতে জানায়। অদিতির তো অবাকের পর অবাক হওয়ার পালা। অদিতির বাবাও কথা শুরু করেন। আমি বাবু টেস্ট না করে থাকতে পারলাম না। খাসির মাংসের কোরমা তো লাজবাব। আর কত যে গল্প পরে ছেলেটা। অনেকদিন পরে গুমোট আকাশের যেন রোদের ঝলকানি। ভালো লাগে অদিতির। কাপড় পাল্টে ফ্রেশ হয়ে বসে পড়ে। কয়েক রকমের ভর্তা, খাসির মাংস আর ডাল, কিন্তু প্রতিটা আইটেমই অসাধারণ। আপনি তো দারুণ রান্না করেন। একলা মানুষের সব শিখতে হয়। আর তাছাড়া ছেলেদের জন্য হাস্যকর হলেও সত্য যে আমি রান্না করতে পছন্দ করি। আরে হাস্যকরের কি আছে? সারা দুনিয়ার সব বড় বড় হোটেলের শেফ হবেন ছেলে। মেয়েরা ভাবে তারা ছাড়া আমরা না খেয়ে মরবো। অদিতির মায়ের দিকে তাকিয়ে টিপ্পনি কেটে বলে অদিতির বাবা। অদিতির মা কথা বলে না। খাওয়া শেষে অদিতির বাবার হাতে বাসন কাসন ধরিয়ে দেয়। কাজ করে বোঝো এখন। অদিতিও হাসে প্রাণ খোলে। আস্তে করে আমানকে ধন্যবাদ দেয়। আপনাকে আমার কিছু কথা বলার ছিল। আমান হঠাৎ সিরিয়াস মুডে কথা বলে। জি অবশ্যই বলেন। ব্যস্ত থাকেন জানি, তবুও প্রতিদিন নিয়ম করে বাবা মাকে সময় দেবেন। ওনারা এখন ছোট বাচ্চার মতো। আপনার সঙ্গ চায়, আমার নেই। আমি বুঝি কি জিনিস আপনার কাছে আমার নাই। হঠাৎ গলাটা যেন ধরে আসে আমানের। দ্রুতই অদিতির বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। লুৎফা বেগম মাথায় আলতো করে হাত বুলিয়ে দেন। অদিতি আমানের সাথে সাথে আসে। আস্তে করে নরম স্বরে বলে, ধন্যবাদ। কেন? কিসের জন্য? সব কিছুর জন্য। শুকনো ধন্যবাদে কাজ হবে না। তাহলে চলেন একদিন কফি খাই। বুকের ভিতরে রক্ত ছলকে উঠে অদিতির। ভীষণ আপ্লুত হয়, কিন্তু বাইরে বসতে দেয় না। মুখে ভদ্রতার পরিমিত হাসি ঝুলিয়ে সম্মতি জানায়। লুৎফার আহসানুল হকের মুখে খালি আমানের নাম। ওনারা উঠতে বসতে খালি এই নাম জপ করে। অদিতি সেদিন না পেরে বলে ওঠে, আচ্ছা মা, আমাদের মধ্যে কি এমন পেরে বলো তো? আমার নামও এতবার নাও না যতবার আমাদের নাম নাও। অদিতি মোটেও ঈর্ষান্বিত নয়, বরং ভীষণ ভালো লাগে। 101 বার এই নাম জপলে ওর খারাপ লাগবে না, কিন্তু সমস্যা হলো এই নাম শুনলে ওর বিভৎস লাগে। কাজকর্মে ব্যাঘাত হয়। আদি, আমান এতিম ছেলে, এটা ভুলিস না। পাশ থেকে গম্ভীর গলায় বলেন আহসানুল হক। এতিম কিন্তু অসহায় নয়। নিজে জব করে আবার গার্ডিয়ান হিসেবে আছে বড়লোক আন্তরিক চাচা। আচ্ছা ভাব, একদিন বৃষ্টির দিনে ওর খিচুড়ি খেতে ইচ্ছে করলো, কিন্তু চিৎকার করে বলতে পারে না মা আজ কিন্তু খিচুড়ি রান্না করবে। বলতে পারে না বাবা অনেকদিন ইলিশ মাছ কিনছো না কেন। গম্ভীর মুখে বলেন লুৎফা বেগম। পরিবেশটা গুমট হয়ে যায়। আসলেই বাবা মা যাদের নেই তারাই বোঝেন কতটা ভালোবাসাহীন তারা। আমাদের বাসায় রান্না করলো কি ভীষণ উৎসাহ নিয়ে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নাকি রান্না শিখেছে। আমাদের নিজে হাতে রান্না করে খাওয়াবে।
তোর মা কত নিষেধ করলো, কিছুতেই শুনলো না। এরপর ওর রান্নার প্রশংসা করলো, খুশিতে চোখ মুখ কেমন জলজল করছিল। এখন বল, এমন ছেলেকে কথা কে না বলবে, যে কিনা চেনে না অচেনা যে কারো বিপদে দৌড়ে যায়। অদিতি চুপ করে থাকে। আসলেই বাবা মা আমানকে বেশ পছন্দ করে, আর এই পছন্দের অন্যতম কারণ বুঝি শূন্যস্থান পূরণ। শোভন আলাদা হয়ে যাওয়ার পরে তাদের মনে যে একটা শূন্যস্থান তৈরি হয়েছে, কিছুটা হলেও প্রলেপ লেগেছে। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, কাউকে না কাউকে দিয়ে সেই শূন্যস্থান ভরাট করে দেয়। এর পরের দিনগুলো বেশ নাটকীয়তায় চলে যাচ্ছে। আমানের সাথে অবশ্য অদিতির তেমন দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু প্রায় দিনই তার কোনো না কোনো সুকর্মের ঘটনা অদিতির কানে আসে। এই যেমন আজ আহসানুল হককে জোর করে মর্নিং ওয়ার্কে নিয়ে গেছে, আসার সময় কোথা থেকে টাটকা সবজি আর মাছ নিয়ে এসেছে, কিংবা অদিতির মাকে চেক আপ করতে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তারপর মাঝে মাঝে রান্না, গল্প, আড্ডা তো আছে। আমান শুনতে শুনতে অদিতির তো একটু একটু ঈর্ষা যে লাগছে না তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু বাবা মা যে ভালো আছেন, উচ্ছল আছেন, এটাই অদিতির বড় পাওয়া। অবশেষে একদিন রাতে অদিতির হোয়াটসঅ্যাপে সেই কাঙ্ক্ষিত মেসেজ। কাল কখন ফ্রি থাকবেন? অদিতি বিকালেই ফ্রি থাকে, সেটাই জানালো। স্থান ঠিক হলো নিরিবিলি একটা কফি শপে, কিন্তু এরপরেই ঘুম হারাম হলো অদিতির। কি বলতে চায় আমান? নানান রকম চিন্তা ভাবনায় রাত এবং দিনটা কেটে বিকালে নির্ধারিত ক্যাফেতে আসে অদিতি। ইচ্ছা করেই আজ শাড়ি পরেছে। শিক্ষকতাকে পেশা হিসেবে নেয়ার পর থেকে অদিতি অবশ্য মাঝে মধ্যেই শাড়ি পরে। এই পোশাকের মধ্যে একটা আলাদা আভিজাত্য, সৌন্দর্য আছে, সেটা একদম সাদামাটা সুতি শাড়ি হলেও। অদিতি তাতে সুতি শাড়িই পরে বেশি। ওর মনে হয় দেশীয় শিল্পকে বাঁচিয়ে রাখা সবার নৈতিক দায়িত্ব, আর দামে কম এবং ভালো মান। এমনই একটা নীল জমিনে চিকন লাল পাড়ের একটা শাড়ি পরে অদিতি ক্যাফেতে আসে। শরৎ শুরু হলেও গরমটা কমেনি। ওর নাকের ডগায় শিশির বিন্দুর মতো ঈষৎ ঘাম জমে আছে। চুলগুলো পেছনে একটা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো। আমান একটু বোহেমিয়ান টাইপের হলেও ওর একটা গুণ হলো কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে পারলের সময়ের 2-5 মিনিট আগে উপস্থিত হয়। আজও তার ব্যতিক্রম নয়। হালকা গ্রে কালারের একটা টি শার্ট আর জিন্স পরেছে। এক মাথা চুল কিছুটা এলোমেলো, তাতে আরো ভালোই লাগছে যেন। অদিতিকে দেখেই উঠে দাঁড়িয়ে হাত নেড়ে সামনে এগিয়ে এলো। বাহ, শাড়িতে তো আপনাকে দারুণ লাগে। চোখে মুখে একটা মুগ্ধতা নিয়ে বলে আমান। এটা যে ও মন থেকেই বলছে তা ওর চেহারা দেখেই বোঝা যায়। শাড়িতে সব মেয়েকেই ভালো লাগে। বসতে বসতে বলে ওঠে অদিতি। বলেন কি খাবেন, আগে অর্ডার দেই। মেনু কার্ড হাতে নিয়ে অদিতির দিকে এগিয়ে দেয়। শুধুই 1 কাপ গরম কফি। আর তার আগে বলুন, এভাবে সমন দিয়ে ডাকার কি কারণটা কি? অদিতির এই কথায় ওর স্বভাব সুলভ চরিত্রের অংশ হিসেবে হা হা করে হেসে ওঠে আমান। বাহ, আপনার তো ভালো সেন্স অফ হিউমার আছে। আমি তো ভাবতাম পদার্থবিজ্ঞানের ম্যাডাম যখন কিছুটা খাটো মোটো টাইপের, এখন দেখি না ভালোই রসিক আছেন। অদিতি অপ্রস্তুত হয়, চুপ করে থাকে। ঠিক কি বলবে বুঝতে পারে না। আমানেরই তো কথা বলা উচিত, কি বলতে চায় সে। আসলে অদিতি আপনাকে ডেকেছি কারণ আমার মনে হয়েছে আপনার বাবা এবং মাকে আপনার আরেকটু সময় দেওয়া উচিত। কথাটা ঠিক কিভাবে নেবেন জানি না, হয়তো অহেতুক নাক গলানো মনে হতে পারে, কিন্তু আসলেই তাদের আরেকটু যত্ন দরকার, আরেকটু সময় দেওয়া প্রয়োজন। সত্যিই রাগ হয় অদিতির। আমান কতটুকু জানে ওদের সম্পর্কে, অদিতির প্রচেষ্টা সম্পর্কে? না জেনে এভাবে উপদেশ দেয়া কেন? আমান, আমাদের সম্পর্কে আপনি কতটুকু জানেন আমি জানি না, কিন্তু আপনি আমার বাবা মাকে নিয়ে ভাবছেন, তাদের মঙ্গল কামনায় এই কথাগুলো বলছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। আরো কৃতজ্ঞ আমার বাবা মাকে সময় দেওয়ার জন্য। কিন্তু দেখুন আমান, চোখের দেখার বাইরেও একটা জগৎ আছে। এই যেমন আমি বাবা মাকে সময় দিতে পারি না, কারণ আমাকে তাদের জন্যই, তাদের স্বপ্ন পূরণের জন্যই ছুটতে হয়। আমার লজ্জা করছে যে এগুলো আপনাকে বলছি। আমি হয়তো কখনোই বলতাম না, কিন্তু আপনি প্রসঙ্গটা উঠানোতেই আমি বলছি। আমরা যে বাসায় থাকি সেটা ভাড়া বাসা, অথচ বাবার আজীবনের ইচ্ছা সে নিজের একটা টিন শেড হলেও বাড়ি হবে, একটা আঙিনা থাকবে। তার পেনশনের সব টাকাই তো ভাইয়া নিজের ব্যবসায় লাগিয়ে আলাদা হয়ে দিব্যি নিজের মতো আছে। কিন্তু আমি রাত দিন এক করে ছুটে চলেছে এই স্বপ্ন পূরণে। মা তো বিয়ে সংসারের কথা বলতে বলতে বিরক্ত হয়ে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু আপনিই বলুন, এই বয়স্ক শিশু 2 জনকে রেখে আমি কোথায় যাব বলুন? একটা না অনেক কথা বলে থামে অদিতি। ওর খুব বিরক্ত লাগছে। নিজের উপর নাকি আমানের উপর, নাকি কফি শপে ঠিকমতো কাজ না হওয়া এসির উপর? অদিতি না বুঝতে পারে না, চুপ করে বসে থাকে। আমানও যেন কিছুটা অপ্রস্তুত।
চুপচাপ কফি শেষ করে। এবার তাহলে আসি, কফির জন্য ধন্যবাদ। আর কোনো কথা না বলে কোনো উত্তর অপেক্ষায় না থেকে বের হয়ে যায় অদিতি। কফিটা কি বেশি তিতকুটে ছিল? জিব্বা মন সব এমন তিতে হয়ে গেল কেন? আজ 2 দিন ধরে আমান অদিতির ফোনে মেসেজ দিচ্ছে, কিন্তু অদিতি ইগনোর করছে, কারণ অদিতি সত্যিই বিরক্ত। আমানকে অন্যরকম ভেবেছিল। নিঃসন্দেহে আমান অনেক কেয়ারিং, কিন্তু না জেনে কেন এভাবে মন্তব্য করবে? রাতের বেলা খাবার টেবিলে বসতে হঠাৎ করে আমান এসে টেবিলে বসে। বিরক্তিতে অদিতি ভ্রু কুঞ্চিত করে। আমান এখানে? অদিতির বাবা এখনো খেতে আসেনি, আর মা রান্নাঘরে। অদিতি, আমি সরি, আপনি আমার কোনো মেসেজেরই উত্তর দিচ্ছেন না, এই জন্য এভাবে অনাহতের মতো আসতে বাধ্য হলাম। আপনি অনাহত কেন হবেন? আমার বাবা মা তো আপনাকে বাড়ির সদস্যের আসনে দিয়েছেন। আপনি তো দেননি। মানে খুব সহজ। আমি মানছি আমার এভাবে কথা বলা উচিত হয়নি, কিন্তু আমাকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল। আমার সরি বলার সুযোগটুকু তো দেবেন। আমার বাবা মা মারা যান ছোটবেলায়, এরপর বোর্ডিং স্কুলে, তারপর হোস্টেল, হল, আর এখন একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে। এভাবেই চলছে জীবন। এই যে আপনি খাওয়ার টেবিলে বসে আছেন, আপনার মা রান্নাঘরে কাজ করছেন, একটু পরেই আপনার বাবা আসবেন, একসাথে বসে রাতের খাবার খাবেন। ঠিক এমন একটা জীবন আমার কাছে স্বপ্ন। দেখুন, আমি আজীবন বাউন্ডুলে গোছের। মানুষের জন্য দৌড়াই ঠিকই, কিন্তু মানুষ আমাকে কতটা ভালোবাসে, কতটা মনে রাখে, প্রয়োজনের সময় আমাকে কল দেয়, ভাই 1 ব্যাগ রক্ত লাগবে, জোগাড় করে দিতে পারবেন? কিন্তু প্রয়োজন মিটলে একবার জানতে চায় না। এই যে আমি সকাল থেকে রক্ত জোগাড়ে ছুটছি, আমার আদৌ সারাদিন খাওয়া হয়েছে কিনা আরেক দল আছে, ঠিক খোঁজ নাই, কিন্তু সে বড় স্বার্থের জন্য। কারণ আমার চাচা অনেক ধনী, অনেক প্রভাবশালী, অনেক জায়গায় তার জানাশোনা। এর বাইরে কেউ কখনো মাথায় হাত রাখেনি, জিজ্ঞেস করেনি কেমন আছি, দুপুরে খেয়েছি কিনা। আপনার বাবা মা সর্বপ্রথম আমাকে জিজ্ঞেস করেছে, বাবা আজ সারাদিন বড্ড ছোটাছুটি করেছো, আজ আর কোথাও যেও না, আমাদের সাথে খেয়ে এখানেই ঘুমিয়ে থাকো। আপনার মা যখন শুনেছে আমার কেউ নাই, দুপুরে দুপুরে ফোন দেয়, আমান বেটা খেয়েছো, নিজের দিকে খেয়াল রেখো। বিশ্বাস করেন, এমন আর কেউ কখনো বলেনি, এমন করে কেউ ভালোবাসেনি আমায়। একটা না অনেকক্ষণ কথা বলে থামে আমান। ওর গলা ধরে এসেছে, চোখের কোণে জল। অদিতি বুঝতে পারে আমানের কষ্ট। অদিতির এতটা রিয়াক্ট করা বোধহয় ঠিক হয়নি। তবে অদিতি, আপনার যুদ্ধটা কিন্তু আমার চেয়ে কম কঠিন না, বরং অনেক সময় আরো বেশি। আমি বুঝি আপনি মেধাবী, কিন্তু শুধুমাত্র বাবা মায়ের সাথে থাকার জন্য অন্য কোনো চাকরির চেষ্টা করেননি। এর চেয়ে বড় কষ্ট যেটা আপনাকে প্রতিনিয়ত স্বীকার করতে হচ্ছে, তা হলো এভাবে বিয়ে না করে থাকা। আমাদের সমাজ সম্পর্কে আমি ভালো করেই জানি। একটা বয়সের পরে বিয়ে না করলে বা না হলে সমাজ তাকে যেভাবে হেনস্থা করে, এ যেন মৃত্যু সমতুল্য। আপনার বাবা মাও ভীষণ দুশ্চিন্তায় থাকেন। আমি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি, আপনি ভাবতে থাকেন। পজিটিভ হলে ভালো, নেগেটিভ হলে আমি আপনার সামনে আসবো না। প্রশ্নবোধক চোখে তাকায় অদিতি। আমান কি বলবে? কিসের প্রস্তাব? অদিতি, আপনি সুন্দরী, বুদ্ধিমতী, আপনাকে যে কেউ পছন্দ করবে। সত্যি বলতে আমি পছন্দ করি। এখন তো প্রেম করার বয়স নেই। যদি জীবনে চলার পথের সঙ্গী হিসেবে আমাকে কিছুটা হলেও পছন্দ হয়, জানাবেন। অবাক হবেন না, আমি জানি যে আমি কিছুটা বোহেমিয়ান, তবে এটুকু নিশ্চিত থাকেন আমি দায়িত্ব জ্ঞানহীন নই। যাদেরকে আমি ভালোবাসি, যারা আমার পরিবার, তাদের জন্য আমার সব প্রায়োরিটি। তাদের জন্য আমি জীবন দিতে পারি। আচ্ছা, আগে দেখতাম মেয়েকে পাওয়ার জন্য বাবা মাকে পটানো হতো, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা মাকে পাওয়ার জন্য মেয়েকে পটানো হচ্ছে। নট ব্যাড। ভেবে দেখি আমি আমার বাবা মাকে হারাতে চাই কিনা। কে বলতো বাবা মাকে শুধু চাই? বরং এক্ষেত্রে এটাও সত্য যে মেয়েকে পাওয়ার জন্যই বাবা মাকে পটাচ্ছিলাম। অদিতির চোখের দিকে তাকিয়ে আবেগী কণ্ঠে বলে আমান। অদিতি লজ্জা পায়, কিন্তু অদিতি তো দমে যাওয়ার পাত্রী নয়। অনেকেই তাকে আয়রন লেডি বলে। এটা প্রমাণ করতে হবে, আর এই বিষয়ে সব সিদ্ধান্ত আমার একার, কারণ আমি জানি আমার বাবা মা বায়াসড। সব আপনার পক্ষে। মাথায় হাত দিয়ে বসে থাকে আমান। না, মেয়েটা আজকে অন্যরকম মনে মনে ভাবে আমান। অদিতি কিছুটা মুচকি হেসে সরে পড়ে। এতক্ষণে বাবা মা কেউ ডাইনিংয়ে আসলো না, তার মানে সবাই সবকিছু জানে। ওকে আমিও দেখব কিভাবে খেলা জমে। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি। আমি বৃষ্টি ইলশে গুড়ি, মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। অদিতি গান শুনছিল, অনুপম রায়ের গান। ওর ভালো লাগে, এই গানটা শুনতে ওর ভালোই লাগে। আবার আমানের কথাও মনে হয়ে হাসি পায়। আমান তো নিজেকে বাউন্ডুলে বলে। আমানের সাথে অদিতির বাবা মা মিলে বিয়ের জন্য খুব লেগেছে, কিন্তু অদিতির একটাই কথা, আমান চোখে পছন্দ করে এর প্রমাণ কি? আমার নিশ্চিত বাবা মায়ের ভালোবাসার লোভে অদিতিকে বিয়ে করতে চায়। কি অদ্ভুত কথা।
তাই হয়? লুৎফা বেগম বলেন। কিন্তু আসল বিষয়টা আসানুল হক বুঝতে পারেন। আমানের কানে টিপস দেন, মেয়ে পটাও, এ যুগের ছেলে হয়ে এটুকু বুঝো না? ব্যাস, একে তো নাচনি বুড়ি, তার উপরে ঢোলের বাড়ির মতো অবস্থা হলো যেন। আজ গোলাপ, কাল দোলন চাপা, এরপর অন্য কোনো ফুল, এভাবেই রোজ সকালে কিছু না কিছু হাতে আমান দাঁড়িয়ে থাকে। তারপর দুদিন পর পর কফি খাওয়ার দাওয়াত, নানা রকম শাড়ির গিফট, মাঝরাতে কল, অদিতি বাসার নিচে আছি, এক কাপ চা হবে। অদিতির ভালো লাগে অবশ্যই, কিন্তু বুঝতে দেয় না। এই সময়গুলো আসলেই দারুণ লাগে। বিয়ে তো হবেই, অদিতি রাজি না হওয়ার কোনো কারণ নেই, কারণ অদিতির মূল চিন্তার বিষয় হলো বাবা মা। সেখানে আমান বাবা মাকে মাথায় করে রাখে, সুতরাং না বলার তো কোনো কারণই নাই। কিন্তু আমানের এই পাগলামিগুলো অদিতি এনজয় করে, খুব ভালো লাগে। কিন্তু একদিন সকালে আমান আর আসলো না, সারাদিনের খোঁজ নেই, পরের দিনও না। অদিতি উদ্বিগ্ন হয়, আমানের নাম্বারে কল দেয়, বন্ধ। বাবা মাও কিছু বলতে পারেন না। এমন তো হয় না, বাবা মাকে কিছু না বলে তো কোথাও যায় না। তাহলে উফ, আর ভাবতে পারে না অদিতি, আর মাথা ছিঁড়ে যায় যেন। পরের দিন স্কুল থেকে ফিরে দেখে বাবা মা ব্যাগ গুছিয়ে বসে আছে, তাদের চোখে মুখে চিন্তার ছায়া। অদিতি, গুছিয়ে নে, আমান কক্সবাজারে, আমাদের সেখানেই যেতে হবে। এয়ারের টিকিট কেটেছি, এক্ষুনি যেতে হবে। বাবার কণ্ঠে এমন কিছু ছিল যে অদিতি আর প্রশ্ন করতে সাহস পায় না। যা পারে গুছিয়ে বেরিয়ে পড়ে, মনের মধ্যে নানা প্রশ্ন। কোনো অ্যাক্সিডেন্ট? খুব খারাপ অবস্থা না হলে এয়ারে যাচ্ছে কেন? মুখ শুকিয়ে যায়। কক্সবাজারে নেমে বাবা ওদের নিয়ে একটা অভিজাত হোটেলে উঠলে অদিতি প্রশ্নবোধক চোখে তাকায়। আমানের চাচা ঠিক করে দিয়েছে, ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আমানকে দেখতে যাব। বাবা, আমার ফ্রেশ হওয়ার দরকার নেই। আচ্ছা, রুমে ব্যাগ রেখে আয়। অনিচ্ছায় রুমে চাবি নিয়ে চলে যায়। পেছনে বাবা মা মিটিমিটি হাসতে থাকে। অদিতির দরজা খুলতেই চমকে যায়। আমান হাঁটু গেড়ে বসে আছে, হাতে একটা রিং। আমাকে কি তোমার জীবন সঙ্গী করবে অদিতি? প্লিজ। একদমই না, কত বড় বাটপার, আমাকে মিথ্যে বলে এনেছে। আমি চিন্তায় মরে যাচ্ছিলাম। রেগে বের হয়ে যাচ্ছিল অদিতি। আমান জোর করে জড়িয়ে ধরে, থমকে যায় অদিতি। এছাড়া আর কোনো রাস্তা পাচ্ছিলাম না প্রিয়া। তুমি এত ঘোরাচ্ছিলে কেন বলো তো? আর কত ঘুরবো? সারাটা জীবন তো ঘুরেই গেলাম, এখন একটু শান্তির গৃহকোণ চাই। অদিতির কানে ফিসফিস করে বলে আমান। এরপর ওকে ছেড়ে দেয়, হাত ধরে রুমের ব্যালকনিতে নিয়ে যায়। ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়। কি সুন্দর তাই না অদিতি? এখানে বাবা মা কেউ নেই, শুধু তুমি আর আমি। এখানে আমাকে গ্রহণ করো প্লিজ। অদিতি কাপা হাত বাড়িয়ে দেয়। আমান আংটি পরিয়ে দেয়। আংটি পরিয়ে শক্ত করে হাত ধরে থাকে। সামনে আদিগন্ত সমুদ্র, সীমাহীন আকাশ। অদিতি আমান সেদিকে তাকিয়ে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে।